যার লাশ, তার নাম ছিল আহাদ। আমি আবারও বলছি, যার নাম ছিল আহাদ। এই আহাদ নামটা কেন বলছি, আপনারা ঘটনার শেষ দিকে এসে বুঝতে পারবেন যে কেন নামটা জোর দিয়ে বলছি। কারণ এখানে এমন একটা রহস্য লুকায়িত আছে, হয়তোবা এই আহাদ সাহেবের পরিবাররা এখন পর্যন্ত জানেন না। এই ঘটনা প্রচারিত হওয়ার পর আমাদের লিসেনারদের মাধ্যমে হয়তোবা তারা জানতে পারেন যে ঘটনাটা কি হয়েছিল। তো চলুন এবার ঘটনার মূল বিষয়ের মধ্যে ঢুকে যাই। জাকির ভাই উনি গাড়ি নিয়ে রওনা করেছেন। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে যখন মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে উঠেছেন, তখন তার কাছে অদ্ভুত একটা অনুভূতি হয়। অনুভূতিটা এমন ছিল, সেটা হচ্ছে যে ভেতরে কেউ কথা বলছে, আর এই কথাটা আফ্রিকান কোন লোকাল ল্যাঙ্গুয়েজে, সাউথ আফ্রিকার কোন লোকাল ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে। এই যে জাকির ভাই, উনি আবার 3 বছর সাউথ আফ্রিকাতে ছিলেন, ওখানকার কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ উনি বুঝতেন। 3 বছর থাকাকালীন সেখানকার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ওনার তো টুকিটাকি ধারণা হয়েছিল। তো উনি বুঝতে পারছেন না কি ব্যাপার, ভেতরে এরকম আফ্রিকান ভাষায় কথা বলছে, এটা কি আসলে তার মনের ভুল? উনি চিন্তা করলেন যে রাত্রে তো ঘুম আসলে হয়নি, সকালে ঘন্টাখানেক ঘুমিয়েছেন, এই কারণেই কি এরকম তার কাছে মনে হচ্ছে কিনা। তাছাড়া গাড়ির ভেতরে যেখানে এয়ারটাইট সিস্টেমে ওই লাশটি রয়েছে, সেখানে ফ্রিজিং সিস্টেমটা অন করা রয়েছে, ভিতরে কনকনে ঠান্ডা, সেখান থেকে কোনো কথা ভেসে আসবে, তাও আবার আফ্রিকান ল্যাঙ্গুয়েজের, এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে কথোপকথন হচ্ছে, একজন বলছে আর একজন উত্তর দিচ্ছে, দুইজনের কণ্ঠ 2 রকমের। উনি চিন্তা করলেন এটা ওনার মনের ভুল, এটা তো সম্ভব না। তারপরও যেহেতু রাতের বেলা ঘুমান নাই উনি, দিনের বেলা অল্প একটু ঘুমিয়েছেন, উনি ওই মেয়র হানিফ ফ্লাইওভার, যেটা মানে যাত্রাবাড়ি ফ্লাইওভার, যেটা এই যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পর একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়েছেন। বলতে গাড়িটা আসলে একটা গ্যারেজে নিয়েছেন, কাছাকাছি একটা গ্যারেজে নিয়েছেন। গ্যারেজে নিয়ে যাওয়ার পর উনি বলছেন যে ওই গ্যারেজের লোককে বলছেন, দেখেন তো ভাই চাকার হাওয়া টাওয়া ঠিক আছে কিনা। তো উনি চাকার হাওয়া টাওয়া ঠিক করতে দিয়ে কি করেছেন, ওই গাড়ির পেছনের দরজাটা খুলেছেন। খোলার পর দেখেন যে সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই, লাশটা যেরকম ভাবে রাখা ছিল ওরকমই রয়েছে। আর ওর ভেতরে যেহেতু কুলিং সিস্টেম চালু আছে, এক ধরনের বরফের ধোয়া হয়, কিন্তু ফ্রিজে যে জায়গা দিয়ে কিন্তু বাতাস বের হয়, যে বাতাস কুলিং সিস্টেমটা আসলে ঠিক রাখে, ওইটা কিন্তু একটা ধোয়ার মতো। তো উনি যখন এই ফ্রিজিং ভ্যানের দরজা খুলেছেন, দেখেন ভিতরে ধোয়ার মতো আছে, সবকিছু ঠিকঠাক, এভরিথিং ইজ ওকে, কোনো সমস্যা নেই। উনি আবার দরজাটা বন্ধ করেন। ওনার কাছে মনে হয়েছে এটা ওনার মনের ভুল, এটা টোটালি ওনার মনের ভুল, এটা তো হতেই পারে না, এখানে আফ্রিকান ল্যাঙ্গুয়েজে কে কথা বলবে। উনি আবার গাড়ি নিয়ে যাত্রা শুরু করেন। কুমিল্লা পৌঁছানোর কিছুক্ষণ আগে ওনার কাছে আরো একটা অদ্ভুত অনুভূতি হতে থাকে। সেটা হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে যে এই ফ্রিজিং ভ্যানের ভেতরে চটচট চটচট আওয়াজ আসছে। পাটখড়ি যদি পোড়ানো হয়, শুকনো পাটখড়ি যদি পোড়ানো হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, তখন এক ধরনের চটচট চটচট আওয়াজ আসে। মনে হচ্ছে এই ধরনের চটচট চটচট আওয়াজ আসছে। উনি এই ধরনের আওয়াজ পাওয়ার পর চিন্তা করলেন যে ভেতরে কুলিং সিস্টেমে কোনো সমস্যা হলো কিনা। হতেই পারে, ফ্রিজে অনেক সময় ভেতরে আগুন লেগে যেতেই পারে যান্ত্রিক ত্রুটির কারণে। উনি তখন গাড়িটা একটা জায়গায় রাখলেন। এটা কিন্তু দিনের বেলা, তখন ম্যাক্সিমাম সকাল 11টা বা এরকম কাছাকাছি সময় হয়েছে আর কি। দিনের বেলা প্রচুর মানুষ চারদিকে রয়েছে, আর ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এটা তো খুবই ব্যস্ততম একটা রাস্তা, সেখানে তো প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি চলাচল করছে। উনি রাস্তার পাশে গাড়িটা সাইড করে গাড়ি থেকে নামেন। নামার পর উনি আবার পেছনের দরজাটা খোলেন, তবে এবার দরজাটা খুলে বেশ অবাকই হয়ে যান। কেননা
উনি যখন দরজা খুলেছেন, খোলার পর ভেতরে এক ধরনের ধোঁয়া তো রয়েছেই, তবে এই ধোঁয়াটা কিন্তু ঠান্ডা করার ধোঁয়া নয়। যেমনটা ফ্রিজের দরজা খুললে আমরা একটা ধোঁয়া দেখি, এই ধোঁয়াটা এই ধোঁয়া নয়। মনে হচ্ছে কাঠ কয়লা পোড়ালে যে ধোঁয়া সৃষ্টি হয় এরকম ধোঁয়া। আর লাশটা ঠিক যেভাবে রাখা ছিল ওভাবেই আছে। ওই ধরনের ধোঁয়া হলেও ভেতরে ঠান্ডা কেমন আছে এটা দেখার জন্য উনি আবার হাতটা ভেতরে ঢুকিয়ে দিয়েছেন যে ঠান্ডা ঠিকঠাক আছে তো, লাশ আবার নষ্ট হয়ে যাবে না তো। যদিও বা জানুয়ারি মাস ছিল, শীতকাল ছিল, তো উনি হাতটা যখন ভিতরে ঢুকিয়েছেন দেখলেন যে না, তার হাতে বেশ ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে। উনি বুঝতে পারলেন যে না, গাড়ির কুলিং সিস্টেমটা ঠিক আছে। তারপরে এরকম ধোঁয়া কেন হলো? উনি যেহেতু একজন প্র্যাকটিসিং মুসলিম ছিলেন আর টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মানে সেলফ রুকিয়া করার জন্য যতটুকু দোয়া দুরুদ জানার দরকার এতটুকু উনি জানতেন। যেহেতু ফ্রিজিং ভ্যান চালান, লাশ টানেন, কিছু কিছু ঘটনা তো ঘটতেই পারে। উনি চিন্তা করলেন যে দিনের বেলা তো আল্লাহর রহমতে আর তেমন কিছু সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি ফেনীর কাছে চলে আসবো, আর ফেনী সদরেই তো বাড়ি, লাশটা বুঝাই দিব। উনি তাড়াতাড়ি আবার দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিলেন। গাড়িতে তো উনি একা, আর দিনের বেলার লোকজন তার আসলে প্রয়োজনও নাই। উনি রওনা দিয়েছেন। ওনার আবার ক্ষুধা পেয়েছিল, তো চিন্তা করলেন যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়া যেখানে আছে আর কি বর্তমানে, ওই এরিয়ার কাছাকাছি আসার পর রাস্তার পাশের একটা রেস্টুরেন্টের সামনে থাকা ফাঁকা জায়গায় গাড়িটা রাখেন। রাখার পর উনি ওই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে যান, হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেন। তো নাস্তা করতে করতে উনি খেয়াল করছেন যে আশেপাশে বেশ কিছু উৎসুক জনতা ওনার গাড়ির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, তারা কি যেন দেখছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, গাড়ির কি হইল। উনি দ্রুত খাওয়া শেষ করে বাইরে বের হয়েছেন। পরিপূর্ণভাবে আসলে খাওয়া শেষ করতে পারেন নাই, ওই লোকজন তার গাড়ির দিকে কি যেন দেখছে, কথা বলছে, আঙ্গুল দিয়ে কি যেন দেখাচ্ছে। উনি দ্রুত বাইরে বের হয়ে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেন। উনি দেখেন যে গাড়ির ভেতর থেকে রক্ত চুইয়ে চুইয়ে দরজার নিচ দিয়ে বাইরে গড়িয়ে পড়ছে, এবং বেশ খানিকটা রক্ত গড়িয়েও পড়েছে। উনি তো পুরাই অবাক, এটা কিভাবে সম্ভব, কারণ এই দরজাগুলো বা পুরো বডিটাই এয়ারটাইট সিস্টেমটা থাকে এখানে, তাই এই ধরনের কোনো কিছু হওয়ার পসিবিলিটি কিন্তু নাই। উনি কি হয়েছে দেখার জন্য গাড়ির দরজাটা খুলেছেন। দরজা খোলার পর দেখতে পান যে ওই যেই কাঠ কয়লা পোড়ানোর যে ধোঁয়া, এটা কিন্তু এখন আর নাই। ওখানে শুধু ওই কুল হলে, কোনো জায়গা কুল হলে যে ধোঁয়াটা হয় আর কি, ওই রকম ধোঁয়াই আছে, বরফের যেরকম ধোঁয়া হয় ওই রকম ধোঁয়াই আছে। তবে লাশটা যেভাবে রাখা ছিল ওভাবেই আছে, বুকের উপরের বেশ খানিকটা জায়গা ভিজে উঠেছে। মনে হচ্ছে তার বুকের ভেতরে গভীর ক্ষত সৃষ্টি করা হয়েছে, আর ওখান দিয়ে জমাট বাঁধা রক্ত গড়িয়ে গড়িয়ে বাইরে পড়ছে। উনি তখন খুবই দ্রুততার সাথে ওই জায়গাটা পানি দিয়ে ধুয়ে ফেলেন, গাড়ির ওই জায়গাটা হালকা করে পরিষ্কার করে নেন। উনি তো বুঝতে পেরেছিলেন যে রক্ত তো এইভাবে টপ টপ করে পড়তেই থাকবে, আর যেখানে রক্ত পড়েছে সেখানে উনি বিসমিল্লাহ বলে পানি ঢেলে দেন। এরপর খুবই দ্রুততার সাথে উনি গাড়ি চালিয়ে ফেনী সদরে ওই ফ্যামিলির কাছেও চলে আসেন, যেই ফ্যামিলির কাছে লাশটা হস্তান্তর করতে হবে। ওই ফ্যামিলির লোকজন লাশটা যখন বুঝে পেয়েছেন তখন তাকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, লাশের বুকের উপরে এরকম হলো কেন। উনি তখন এই বিষয়টা খুলে বলেন যে আসলে উনি জানেন না কেন এরকমটা হয়েছে, তবে ওনার কাছে কিছু বিষয় অস্বাভাবিক বলে মনে হয়েছে। তখন জাকির ভাই খেয়াল করলেন যে ওই পরিবারের লোকজনও আসলে কিছু একটা বিষয় মনে হলো বলতে চাইল না। কি যে বলতে চাইল না এটা বুঝতে পারলেন না। দিনের বেলা যেহেতু, জাকির ভাই চিন্তা করলেন যে লাশটা যেহেতু নিয়েই আসলাম, তাহলে আমি জানাজাটা শেষ করেই যাই। এর মধ্যে লাশের গোসল টোসল দেয়া যে কাজটা রয়েছে এর মধ্যে আমি গাড়িটা ধুয়ে পরিষ্কার করে ফেলি, গাড়িটা রেডি করে ফেলি, জানাজা শেষ করে তারপর আমি টাকা পয়সা নিয়ে চলে যাব, এরকমটাই চিন্তা করেছেন। তো সেই চিন্তা অনুযায়ী উনি গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন,
ঠিকঠাক করেছেন, এদিকে লাশের গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পরানো হয়ে গেছে, জানাজাও হয়ে যায়। বাদ আসর জানাজা হয়ে যায়। তো উনি তখন জানাজা শেষ করে ওই লাশের যিনি বাবা, মানে ওই আহাদ সাহেবের বাবা, তার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিয়ে গাড়ি স্টার্ট দেবেন, এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ চলে আসে। একজন লোক দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে ঢুকে বলে কি, লাশ নাই, লাশ নাই, তাড়াতাড়ি আসেন সবাই, লাশ নাই। লাশ নাই মানে এ কেমন কথা, লাশ কোথায় যাবে? আহাদ ভাই এই কথা শোনার পর সাথে সাথে গাড়ির ভিতর থেকে বাইরে বের হয়ে আসছেন। উনিও অন্যান্য লোকদের সাথে যেতে থাকেন ওই কবরের কাছে। কবরের কাছে পৌঁছে সবাই তো অবাক হয়ে যান। একটা বিস্ময়কর, এক ভয়ঙ্কর দৃশ্য দেখেন। মনে হচ্ছে কবরের ভেতর থেকে কেউ মাটিগুলো উপরের দিকে ছিটকে ফেলেছে। উপর থেকে কেউ যে খুঁড়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে নিচ থেকে কেউ এমন জোরে সজোরে উপরের দিকে ধাক্কা দিয়েছে যে এই মাটিগুলো ছিটকে বিভিন্ন জায়গায় চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। কবরের উপরে যে বাঁশ দেয়া থাকে, চাটাইগুলো দেয়া থাকে, এগুলো দূরে দূরে ছিটকে পড়েছে, আর ভেতরে লাশ নাই। এটা কিভাবে সম্ভব? ওই সময় কিন্তু আশেপাশে তখনও মানুষজন ছিল। লাশটা দাফন করার পর পরিবারের সদস্যরা তো চলে এসেছে, আর ওই লাশটা যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরের চতুর্দিকে বেড়া দেওয়ার জন্য বাঁশ কাটা হচ্ছিল, আরো কিছু কাজ করার জন্য লোকজন ছিল। তাদের উপস্থিতিতেই হঠাৎ করে এই কবরটা মনে হলো ভেতর থেকে কেউ ছুঁড়ে ফেলেছে উপরে সমস্ত মাটি সবকিছু। তারা তো ভয়ে সরে চলে যায়। এরপর সাহস করে কাছে এসে দেখে ভিতরে লাশ নাই। তারপরেই মূলত একজন দৌড়াতে দৌড়াতে এসে খবর দিয়েছে। লাশ কে নিল? তারা তো খুঁজতে থাকে, আসলে খুঁজে তো আর পাওয়া যাবে না। ওই সময়ে এই যিনি গাড়ি চালক জাকির ভাই, ওনাকে তো চলে আসতে হবে, টাকা পয়সা তো সব পেয়ে গেছেন, কিন্তু আসলে লাশটার কি হলো এই তথ্যটা উনি কিভাবে নেবেন? এই জন্য উনি স্থানীয় একজন দোকানদারের ফোন নাম্বার নিয়ে আসেন, ওনার সাথে কথা বলে যাতে পরবর্তীতে জানতে পারেন যে লাশটা আসলে কি হলো, পাওয়া গেছে কি যায় নাই। উনি ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে আল্লাহর রহমতে ঢাকায় চলে আসেন। তবে ঢাকায় আসার পথে উনি কিন্তু বিশ্রাম নিয়েছিলেন। উনি কুমিল্লার কাছে একটা পেট্রোল পাম্পে গিয়ে গাড়ি থামান। গাড়ি থামানোর পর ওখানে গিয়ে আবারও গাড়িটা ভালো করে ধুয়ে ফেলেন আর কি। তারপরে উনি ওই পেট্রোল পাম্পের একজন স্টাফের সাথে কথা বলেন যে আজকে রাত্রে আমি আর বাড়িতে যাব না, এখানে একটা থাকার ব্যবস্থা করে দেন আমাকে। তো ওদেরকে কিছু টাকা পয়সা দিয়ে থাকার ব্যবস্থা করে দেয়। তো গাড়ি ওখানে রাখার পর উনি ওইখানেই ঘুমাইছিলেন পেট্রোল পাম্পের একটা জায়গায়, খুব ভালো মতো বন্দোবস্ত করে দেওয়া হয়েছিল। উনি সকালে উঠে গাড়ি চালিয়ে চলে আসেন। কারণ হচ্ছে আগের রাতে তো ভালো ঘুম হয় নাই, আর তার পরের দিন ঘন্টাখানেক ঘুমিয়েছেন, আবার এই ধরনের ঘটনা উনি দেখলেন। ওনার মাথার ভিতরে মনে হচ্ছে যে একদম জ্যাম হয়ে আছে, মাথা কাজ করছে না। এই কারণেই মূলত উনি এতটা পথ আর গাড়ি চালিয়ে আসতে চান নাই। সারা রাত্রে কিন্তু আর কোনো সমস্যা হয় নাই, ওনার গাড়ির সাথেও কোনো সমস্যা হয় নাই। উনি সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আবার গাড়ি নিয়ে ঢাকাতে চলে আসেন। তবে ঢাকাতে আসার পর ওনার মাথার ভিতরে শুধু একটাই চিন্তা যে লাশটার কি হলো। উনি দিনের মধ্যে কয়েকবার ওই দোকানদারকে ফোন দিচ্ছিলেন যে লাশটা কি পাওয়া গেছে, লাশটা কি পাওয়া গেছে। তো দোকানদার বলে যে না, লাশটা তো পাওয়া যায় নাই। সেখানে নাকি অনেক হুজুর কবিরা আনা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো রাখিকে আনা হয়েছে, কিন্তু তারাও কোনো ধরনের কোনো তথ্যই দিতে পারে না যে আসলে ঘটনাটা কি হয়েছে। এদিকে এই বিষয়টা তো তার মাথার ভিতরে কাজ করছে। টানা 3 দিন হয়ে যায়। এই 3 দিনের মধ্যে বেশ কয়েকবার ওই দোকানদারকে ফোন দিয়েছেন, কিন্তু দোকানদার বলেছেন যে লাশ পাওয়া যায় নাই, কেউ কোনো তথ্য দিতে পারে নাই। বিষয়টা আসলে জাকির ভাইকে খুব ভাবায়। উনি ছোটবেলায় যাত্রাবাড়িতে একটা মাদ্রাসায় লেখাপড়া করতেন। সেই মাদ্রাসার একজন বড় হুজুর, ওনার অনেক বয়স হয়ে গিয়েছিল, ওই সময় উনি জীবিত ছিলেন। এখন উনি জীবিত আছেন কি নাই এই বিষয়ে আর জানা যায় নাই। তার কাছে উনি যান, এই বিষয়টা পুরোটা খুলে বলেন, একদম টপ টু বটম যা যা হয়েছিল। গাড়ির মধ্যে হয়তো আফ্রিকান ল্যাঙ্গুয়েজে কথা, তারপরে কাঠ কয়লা পুরানো, এই ধরনের বিষয়গুলো উনি শেয়ার করেন। তারপর কবরের ভিতর থেকে এই যে লাশ এইভাবে হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হুজুর আবার জিন রিলেটেড বিভিন্ন চিকিৎসা করতেন,
তার সাথে অনেক ভালো ভালো শক্তিশালী জিনের সম্পর্ক ছিল। হুজুর বলেন ঠিক আছে, তুমি যাও, আমি দেখি তথ্য যদি নিতে পারি আমি তোমাকে ফোন করে আসতে বলবো। তো জাকির ভাই উনি চলে আসেন। উনি চলে আসার পর গাড়িও ঠিকঠাক মতো চালাতে পারছিলেন। ওনার মাথার মধ্যে খালি ওই একটা জিনিসই কাজ করতো, ওনার পুরো মনোযোগটা ছিল এই লাশের কি হলো। এই জন্য ঠিকঠাক মতো উনি ডিউটি করছিলেন না, অনেক ট্রিপ উনি ক্যান্সেল করে দিয়েছেন, ভালো লাগতেছে না। এই রহস্যর আসলে সমাধানটা কি, আর এখানে আসল ব্যাপারটাই কি হয়েছে। 3-4 দিন পর ওই হুজুর ফোন করে জাকির ভাইকে আসতে বলেন। তো জাকির ভাই যান। জাকির ভাই যাওয়ার পর ওই হুজুরকে বেশ কিছু ভয়ঙ্কর তথ্য বলেন। সেটা হচ্ছে যে ওই হুজুর খোঁজ খবর নিয়ে এমন কিছু তথ্য জানতে পেরেছেন যেটা হয়তোবা ওই আহাদ সাহেবের পরিবারের লোকজনও জানে না। সেটা হচ্ছে এই আহাদ সাহেব উনি সাউথ আফ্রিকাতে গিয়েছিলেন কাজ করতে। সেখানে এমন একটা দোকানে উনি কাজ করতেন, সেই দোকানে বিভিন্ন ধরনের জাদুর উপকরণগুলো বিক্রি করা হয়। মূলত উনি ওই দোকানে একজন কর্মচারী হিসাবে কাজ করতেন। ওখানে বিভিন্ন লোক যারা তান্ত্রিক কবিরাজ এরা জাদুর উপকরণগুলো কিনতে আসতো। বিভিন্ন ধরনের জাদুর উপকরণ সেখানে আছে, সাপ আছে, বানরের মাথা আছে, কুমিরের চামড়া আছে, শূকরের দাঁত আছে, বাঘের দাঁত, মানে অনেক ধরনের নাম না জানা অনেক আইটেম আছে। উনি যে কাজটি করতেন সেটা হলো এগুলো বেচা কেনা করতেন। এছাড়া কিন্তু অন্য কোনো কাজ বা জাদুটোনা উনি কিন্তু জানতেন না। তো ওই দোকানের একজন রেগুলার কাস্টমার ছিল, তার নাম হচ্ছে রাশি। এই রাশির সাথে এই আহাদ সাহেবের ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এই রাশি একটা ভয়ঙ্কর ধরনের কালো জাদুতে পারদর্শী ছিল। শোনা যায় যে এই কালো জাদুটার নাম হলো উবেঙ্গমারা। এটা আফ্রিকায় বিভিন্ন ধরনের যে সমস্ত কালো জাদু প্রচলিত আছে, তো এর মধ্যে ভয়ঙ্কর টাইপের যে কয়েকটা কালো জাদু আছে তার মধ্যে এইটা একটা। আর এই উবেঙ্গমারা এই কালো জাদুর যে পিশাচ, ওখানকার স্থানীয় লোকজন এই পিশাচটিকে নাকি পিন্টে ভোলাটি বা এই টাইপের নামে অভিহিত করে থাকে। আর ওখানে কিন্তু যে ভুডু যেই জাদুবিদ্যাটা এটাও তো প্রচলিত আছে। বলা হয় যে এই উবেঙ্গমারা এবং ভুডু দুটো কালো জাদু একত্রে যদি কারো উপর প্রয়োগ করা হয় সেই কালো জাদুটা অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, যেটা কাটানো অত্যন্ত দুরূহ ব্যাপার। তো এই যে রাশি, এই রাশি মূলত উবেঙ্গমারা যে কালো জাদুটা, এই কালো জাদুতে পারদর্শী ছিল। কখনো কখনো সে এই ভুডু এবং উবেঙ্গমারা দুটো একসাথে প্রয়োগ করত। এই রাশি যে কালো জাদু করে, দেখা যাচ্ছে রাশির আর্থিক অবস্থা অনেক ভালো। তো এই যে আহাদ সাহেব উনি এরকম কালো জাদুর উপকরণ বিক্রি করতে 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 একটা সময় মনে হয় আচ্ছা, বাংলাদেশ থেকে এত দূরে আসলাম সাউথ আফ্রিকাতে, আমার জীবন কি খালি এভাবে কর্মচারী হিসেবেই চলে যাবে? আমি কি ধনী হইতে পারবো না? এই রাশিকে তার মনের কথাটা খুলে বলেন, আমি ধনী হতে চাই। রাশির সাথে যেহেতু তার একটা ভালো সম্পর্ক ছিল, রাশি বলেন যে ঠিক আছে, তুমি এই উবেঙ্গমারা যে জাদুটা আছে, এই জাদুর কিছু বিষয় আছে, তোমাকে কারো উপর কালো জাদু করতে হবে না, কিন্তু তুমি কিছু বিষয় প্র্যাকটিস করবা, তাহলে তুমি ধনী হইতে পারবা। এখানে এমন একটা পিশাচ রয়েছে যে তোমাকে অনেক উপকার করবে, তবে সেই পিশাচ কিন্তু এর বিনিময়ে তোমার অনেক কিছু নিয়েও নিতে পারে। এই সমস্ত কথা বলার পর আহাদ সাহেব নাকি অনায়াসে রাজি হয়ে যান, ঠিক আছে কি আর নেবে, নিলে নিল। এরপর এই যে রাশি তাকে কিছু রিচুয়াল শিখিয়ে দেন। সেই রিচুয়ালগুলো আসলে রাশি প্রথমে শেখাতে চান নাই, কেননা রাশি বলেছিলেন যে এই রিচুয়ালের যে সমস্ত মন্ত্রগুলো এগুলো আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে উচ্চারিত হয়, এগুলো ভুল হইলেই নাকি সমস্যা। যেহেতু এই আহাদ সাহেব উনি তো বাংলাদেশি, ওই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো একদম স্পষ্ট করে তার জন্য উচ্চারণ করাটা একটু কঠিনই তো বটে, আর ভুল হওয়াটাও স্বাভাবিক। তারপরেও আহাদ সাহেব আস্তে আস্তে এটাকে আয়ত্ত করে নিয়েছিলেন। আহাদ সাহেবের ভালোই উপার্জন ওখানে হতো নাকি, দেশে টাকা পয়সা ভালোই পাঠিয়েছেন। তো ওনার আসলে এটাতেও মন ভরছিল না, ওনার কাছে মনে হচ্ছিল যে আরো বেশি টাকা পয়সা দরকার। এটা যখন ওই
রাশিকে বলেন, তখন রাশি বলেন যে তোমাকে তাহলে আরো একটা রিচুয়াল শিখতে হবে, তবে এই রিচুয়ালটা করার জন্য তোমার খুব নিকট আত্মীয়দের মধ্যে কারো রক্ত লাগবে। শুধু রক্তটা, তাকে মেরে ফেলতে হবে বিষয়টা এরকম না, শুধু রক্তটাই লাগবে। আর একটা বিশেষ পদ্ধতিতে রিচুয়াল করে এই রক্তটা নিতে হবে। এখন সাউথ আফ্রিকাতে তার কোনো আত্মীয় স্বজন নেই, তাকে কি করতে হবে? বাংলাদেশে আসতে হবে। তখন এই আহাদ সাহেব বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশে চলেও আসেন। উনি তো বিবাহিত ছিলেন, ওনার সন্তানাদি ছিল। উনি চিন্তা করেছেন তার ছেলের, যেহেতু তার রক্তের সম্পর্কে আত্মীয় লাগবে, অন্য কাউকে উনি কিভাবে এটা বলবেন? একটা রিচুয়াল করবেন, তারপর তার কাছ থেকে রক্ত নেবেন, এটা তো আসলে বলা যায় না, এটা তো খুব গোপন বিষয়। উনি চিন্তা করলেন তার নাবালক ছেলের কাছ থেকে এই রক্তটা সংগ্রহ করুন, ও তো বুঝতে পারবে না। তো ওনার স্ত্রীকে না জানিয়েই তার ছেলেকে সামনে রেখে একটা রিচুয়াল করেন। ছেলেটা বুঝতে পারে নাই কি হচ্ছে না হচ্ছে। একটা সিরিঞ্জের মাধ্যম দিয়ে মূলত উনি রক্ত নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সমস্যা হয় কি, ওই মন্ত্রগুলো পড়ার সময় আহাদ সাহেব ভুল করে ফেলেছিলেন। এই কারণেই মূলত উনি যে জাদুটা করেছেন, এই জাদুর সাথে সম্পর্কযুক্ত যে পিশাচটা, এই পিশাচটা তার ছেলেকে মেরে ফেলে ওখানেই। রক্ত নেওয়ার কারণে যে মারা গেছে বিষয়টা এরকম না, উনি যে মন্ত্রে ভুল করেছিলেন এই জন্যই ছেলেটাকে মেরে ফেলে। এরপর আহাদ সাহেবকে অসুস্থ করে দেয়। তার অসুস্থতার কারণে মূলত কুর্মিটোলা জেনারেল হসপিটালে ভর্তি করানো হয়। যেহেতু তার একজন আত্মীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন, তার সাথে যখন যোগাযোগ করা হয় তখন উনি বলেন ঠিক আছে, যেহেতু অসুস্থ হয়ে গেছে এই হসপিটালে নিয়ে আসো। এই জন্য তাকে নিয়ে আসা হয়। সেখানে 5 দিন থাকার পর এই আহাদ সাহেব মারা যান। এরপর এই যে গাড়ির মধ্যে যখন কিছু কথোপকথন শোনা যায় আফ্রিকার লোকাল ল্যাঙ্গুয়েজে, এইখানে একটা ভয়ঙ্কর বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে যে যেই পিশাচটা ওখানে এসেছিল সে এমন কিছু জাদু জানতো যে কারিনকে জাগ্রত করতে পারত। গাড়ির মধ্যে আসার পর এই পিশাচটা এই আহাদ সাহেবের কারিনকে জাগ্রত করে ফেলেছিল। সে মূলত কারিনের সাথে কথাবার্তা বলছিল। কারিন সে নাকি কোনোভাবেই আহাদ সাহেবের ডেড বডির কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু এই পিশাচটা নাকি বুঝায় যে আহাদ সাহেবের সাথে তার চুক্তি হয়েছিল, সে মন্ত্রে ভুল করলে যার কাছ থেকে রক্ত নেওয়া হবে তাকে মেরে ফেলবে, আর আহাদ সাহেবকেও একসময় মরতে হতো। যেহেতু সে মন্ত্রে ভুল করেছে এই জন্য তাকে দিয়ে ওই পিশাচের আর কোনো কাজ হবে না, এই জন্য আহাদ সাহেবকেও সে মেরে ফেলেছে। আর আহাদ সাহেবের হৃৎপিণ্ডটা তার প্রয়োজন। তো কারিনের সাথে ওই সময় ওইটা নিয়েই কথা হচ্ছিল। একটা পর্যায়ে নাকি কারিন রাজি হয়ে যায়, ঠিক আছে নিয়ে যাও। এরপরে ওই পিশাচটা সে একটা রিচুয়াল শুরু করে, কাঠ কয়লা পুড়িয়ে এমনভাবে সে তার মতো করে রিচুয়াল করছিল, ওই শব্দটাই মূলত উনি পরবর্তীতে গাড়ির মধ্যে পেয়েছিলেন। তবে কাঠ কয়লা যে পোড়ানো হয়েছে, ওখানে যে কোনো ছাই পড়ে থাকবে এমন কোনো কিছু কিন্তু দেখা যায়নি। আর ওখানে তো কুলিং সিস্টেম চালু ছিল, সেখানে আগুন ধরালেও তো অন্য ধরনের একটা সমস্যা হওয়ার কথা, এরকম কোনো কিছুই হয়নি। জাস্ট শুধু চট 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 আওয়াজই পেয়েছিলেন জাকির ভাই। আর এই ডেড বডিটা অবশ্যই অবশ্যই ওই পিশাচটা নিয়ে যাবে। আর এই পিশাচটা কবরের মধ্যে ঢোকার মতো যোগ্যতা অর্জন করে ফেলেছিল সাধনা করে করে। সে আফ্রিকার অনেক শক্তিশালী একটা পিশাচ। যখন কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ায় আসার পর ওই গাড়িটা একটা জায়গায় পার্ক করে রাখা হয়, এই জাকির ভাই নাস্তা করার জন্য ঢোকেন, তখন মূলত পিশাচটা ওই লাশের হৃৎপিণ্ডটা নিয়ে গিয়েছিল। আর যখন দাফন করা হয়েছিল, দাফন করার পরপরই এই লাশটা সে নিয়ে যায়। ওই হুজুর জাকির ভাইকে এটাও বলে দিয়েছিলেন এই লাশটা সে আফ্রিকাতে নিয়ে গেছে আর কখনোই ওই লাশটা পাওয়া যাবে না। এই কথা জানার পর বিভিন্ন সময় পরবর্তীতেও কিন্তু জাকির ভাই ওই দোকানদারকে ফোন করে জিজ্ঞেস করেছিলেন যে ওই লাশের কোনো সন্ধান পাওয়া গেছে। তখন নাকি ওই দোকানদার বলেছিলেন যে না, এই বিষয়ে কেউ তেমন কিছুই বলতে পারে নাই, লাশটাও পাওয়া যায় নাই। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আজকের এই ঘটনাটি যারা শুনলেন
আপনারা যদি ফেনীর ওই আহাদ সাহেবের পরিবার বা তার বিষয়ে জেনে থাকেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে ব্যাপারটা কি ছিল। এখানে হয়তোবা আরো অনেক ব্যাপার ছিল, কারণ সব বিষয় কিন্তু হুজুর আসলে বলতে পারেন নাই। এখানে আরো অনেক ব্যাপার ছিল, শুধু কয়েকটা জিনিস বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে রাশি, উবেঙ্গমারা, পিন্টে ভেলাটি, এই টাইপের কিছু জিনিস। আর হচ্ছে ওই জিনটা কোন প্রজাতির এটা বলতে পেরেছিলেন, এটা হচ্ছে ইনসার প্রকৃতির জিন। এটা ইফরিত শ্রেণীরই একটা জিন। ইফরিদের মধ্যে কয়েকটা ভাগ রয়েছে, এর মধ্যে ইনসার একটা নাকি ভাগ। এরাও অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে, এরাও কালো জাদুতে পারদর্শী। ওই জিনটা ইনসার প্রকৃতির জিন, এতটুকুই বলতে পেরেছিলেন, আর এই ঘটনাটা বলতে পেরেছিলেন। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন এই ইনসার প্রকৃতির জিন কতটা শক্তিশালী। এরা কারিনকে জাগ্রত করে ফেলতে পারে। কারিনের সাথে সরাসরি যোগাযোগ করাটা, এটা কিন্তু সব জিনের পক্ষে সম্ভব হয় না। অনেক হুজুররা, অনেক সাধকরা, যারা হুজুর বেশে থাকেন, সাধক, জাদুকর, ইনারা কিন্তু বিভিন্নভাবে মানুষ সম্পর্কে অনেক কথা বলে দেন। তার কাছে যাওয়ার সাথে সাথে তার নাম, সে কি করে এসেছে, এমন কিছু কথা যেগুলা সে ছাড়া আর কেউ জানে না, সেটাও উনি বলে ফেলছেন। তখন সেই ব্যক্তি মনে করেন, আরে এই কথা তো আর কেউ জানে না, এই হুজুর জানলো কিভাবে, বা এই কবিরাজ জানলো কিভাবে। এটাও কিন্তু জিনের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, কখনো কখনো সরাসরি কারিনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। কিছু কিছু এমন গোপন কথা যেগুলো আসলে কারো জানার কথা না, এমন কিছু তথ্য কারিনকে কানেক্ট করে তথ্যগুলো সংগ্রহ করা হয়। সব জিন কিন্তু কারিনের সাথে কানেক্টেড না, কানেক্ট হতে পারে না। আবার সব হুজুর কবিরাজও কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে না। এইটার জন্য দীর্ঘ একটা সাধনার প্রয়োজন হয়, এমনটা আমি জেনেছিলাম। তো এই ইনসার জিন কিন্তু কারিনকে কানেক্ট করতে পারে, এমন এক শ্রেণীর জিন। প্রিয় লিসেনার, শুনলেন ঘটনাটি। এটা কিন্তু পুরোটাই দিনের বেলা হয়েছিল, রাতের বেলা কিন্তু না। অ্যাম্বুলেন্সের ভেতরে বলতে ওই যে ফ্রিজিং ভ্যানের ভেতরে যা যা হয়েছিল দিনের বেলা। তারপরে লাশটা কবর থেকে নিয়ে গেল, তখনও কিন্তু সন্ধ্যা হয়নি, আসরের পরপরই। কবর দেওয়ার 10 থেকে 15 মিনিটের মাথায় ঘটনা ঘটছে, সবটাই দিনের বেলাতে হয়েছে। এখানেই এই ঘটনার বিশেষত্ব। সাধারণত আমরা লাশ নিয়ে যাওয়ার সময় যে ঘটনাগুলো শুনি, অধিকাংশ ক্ষেত্রেই ঘটনাগুলো রাতের বেলা হয়ে থাকে, তবে এই ঘটনাটা পুরোটাই হয়েছে দিনের বেলাতে। প্রিয় লিসেনার্স, আশা করছি আহাদ সাহেবের সাথে যে বিষয়টা ঘটেছিল, এই রহস্যটা আজকে উদ্ঘাটিত হলো। তার পরিবারের সদস্য যদি কেউ শুনে থাকেন বা তার আত্মীয় স্বজনদের মধ্যে কেউ শুনে থাকেন, তারা হয়তো বা বুঝতে পারবেন কেন এমনটা হয়েছিল। আমি সিলেটের জৈন্তাপুরে থাকি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার বাবার সাথেই ঘটা। আমার বাবা যখন ক্লাস 7-এ পড়তেন, তখন তার সাথেই ঘটনাটি ঘটে। তখন আনুমানিক 1988 সাল। আগেই বলে রাখা ভালো, আমার বাবার বাড়ি থেকে তার স্কুল 5 কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত বাসে করে আমার বাবা স্কুলে যাওয়া আসা করতেন। যেই দিনের ঘটনা, ওই দিন আমার বাবা স্কুল শেষ করে ওই জায়গার এক বড় ভাইয়ের ডেকোরেশনের দোকানে মুভি দেখতে দেখতে কখন যে রাত 10টা বেজে গিয়েছে, বাবা টের পাননি। তখন তিনি তার স্কুল ব্যাগটি কাঁধে করে বাস স্টেশনের দিকে রওনা দেন। ওই বড় ভাইয়ের দোকানের বেশ কাছেই ছিল বাস স্টেশন। বাবা বাস স্টেশনে এসে দেখতে পান স্টেশন পুরো খালি এবং সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে। বাবা খুঁজতে লাগলেন যে এলাকার কেউ আছে কিনা। তখন তিনি অনেক খোঁজাখুঁজির পর কাউকে না পেয়ে ভাবলেন আজকে একাই হেঁটে যেতে হবে। বলে রাখা ভালো, আমার বাবা অনেক সাহসী একজন মানুষ। তখন তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিছু দূর যাওয়ার পর কেউ একজন আমার বাবার নাম ধরে ডাকে, এই শফিক, বাড়ি যাবি? আমার বাবা দেখে অন্ধকার থেকে একটা অবয়ব বেরিয়ে এসেছে। বাবা দেখে প্রথমে চিনতে না পারলেও পরে তার মুখ চাঁদের আলোয় কিছুটা দেখা যায় এবং ওই ব্যক্তিটি আমাদের পাশের গ্রামে থাকে। আমার বাবার কাছে এসে বলে যে হাটে অনেক দেরি হয়ে গেছে, দাঁড়াইছিলাম হাকিম ব্যাপারের জন্য, কিন্তু তিনি আমার না নিয়ে চলে গেছে। তোকে দেখে চিনতে পেরে দাঁড়ায় পড়লাম। ভাবলাম রাস্তায় তো অনেক কিছু হইতে পারে, তাই সাথে একজন থাকলে ভালো। প্রথমে বাবা একটু অবাক হলেও পরে ওই লোকটিকে বলে, চলেন একসাথে যাই।
পরে বাবা থেকে জানতে পারি ওই লোকটির নাম ছিল রহিম মিয়া। রহিম মিয়া আগে এবং বাবা পেছনে হাঁটতে শুরু করলেন। আমার বাবা যতই রহিম মিয়ার পাশে আসার চেষ্টা করছিলেন ততই মনে হচ্ছিল রহিম মিয়া দূরে চলে যাচ্ছে। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর তারা একটি 2 রাস্তার মুখের কাছাকাছি চলে আসেন। হাতের বাঁ দিকের রাস্তা দিয়ে আমাদের বাড়ি আসতে হয়, আর হাতের ডান দিকের রাস্তাটি হলো একটি বিলের রাস্তা। তো লোকটি কিছু না বলেই ডান দিকের রাস্তায় ঢুকে পড়েন। বাবা কিছু না বুঝে ডাকতে থাকে, রহিম চাচা কই যান ওইদিকে। অনেক ডাকাডাকির পর যখন উনি দাঁড়ালেন না, তখন বাবা লক্ষ্য করলেন রহিম চাচাকে আর দেখা যাচ্ছে না। তখন আমার বাবার ভেতরে আস্তে আস্তে ভয় কাজ করতে লাগলো। বাবার একটা বাজে অভ্যাস ছিল। আমার বাবা ক্লাস 6 থেকে স্মোক করতেন। তখন তিনি আস্তে করে একটা সিগারেট ধরিয়ে হাঁটতে শুরু করলেন। তিনি দেখতে পেলেন কিছু জেলে নৌকা দিয়ে রাস্তার পাশেই মাছ ধরছে। তখন আমার বাবা একটু সাহস ফিরে পায় এবং আবার হাঁটতে থাকে। ওখান থেকে আধা কিলোমিটার দূরে একটা ব্রিজ আছে। বাবা যখন ওই ব্রিজের কাছাকাছি আসেন তখন তিনি যা দেখেন তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তিনি দেখেন একটা গরু যার ফিগার অন্য গরু থেকে অনেক বেশি বড়, আর তার মাথার শিং ওই ব্রিজের অপরের অংশের সাথে লাগানো। বাবা দেখে অনুমান করতে পেরেছেন যে এটা গরু হতেই পারে না। বাবা বেশ ভয় পান এবং ওখানেই দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর বাবা দেখতে পান ওই জিনিসটা রাস্তা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে। তখন বাবা আল্লাহর নাম নিয়ে আবার হাঁটতে লাগলেন। তখন ওই ব্রিজটার কাছে আসতেই দেখতে পান বাঁ দিক থেকে প্রাইমারি স্কুলের একজন স্যার, এখানে তার এক ছাত্রের বাসায় থাকতো, সেই স্যার এবং তার ছাত্র ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে এসেছে। বাবাকে দেখে তারা অবাক হয় এবং বাবাকে জিজ্ঞেস করে, কিরে এত রাতে এখানে কি করিস? আমার বাবা তখন বলেন, না কিছু না, ওই হাট থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে। তখন স্যার বললেন, রাত 2টা কি একটু দেরি? তখন আমার বাবা রীতিমতো চমকে ওঠেন এবং বলেন, আচ্ছা আমাকে একটু সামনে তৈরি ডাক্তারের দোকানে আগায় দেন। তখনও বাবা তাদের কিছুই বলেননি, কারণ আমার বাবা জানতেন তাদেরকে কিছু বললে তারা ভয় পেতে পারে এবং বাবার সাথে নাও যেতে পারে। বলে রাখা ভালো যে তৈরি ডাক্তারের দোকান আর একটি ব্রিজের পাশে, যা ওই জায়গা থেকে আরো আধা কিলোমিটার দূরে। ওই স্যার আর সেই ছাত্র বাবাকে ওই ডাক্তারের দোকানের সামনে দিয়ে চলে যায় এবং বাবা তৈরি ডাক্তারকে ডাকতে থাকে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। তখন তৈরি ডাক্তার দরজা খুলে বেরিয়ে এসে বলেন, কি হয়েছে, এত রাতে তুই এখানে কি করিস? বাবা বলল, সব বলবো, আগে বলো খাওয়ার মতো কি আছে ঘরে। তখন ডাক্তার সাহেব বাবাকে পাউরুটি আর কলা দিলেন। তৈরি ডাক্তার আমাদের এলাকায় অনেক বছর ধরে আছেন, তাই ওনার সাথে বাবার অনেক ভালো সম্পর্ক। যখন খাবার খাওয়া শেষ হলো তখন ওই ডাক্তার বললেন যে, ফজরের আর 1-1.5 ঘন্টা আছে, তুই দোকানে ঘুমায় পড়, আমি আধা ঘন্টা পর এসে তোরা ডাইকা দিব। তখন বাবা ওইখানে ঘুমিয়ে গেলেন এবং ডাক্তার সাহেব তার পাশেই তার বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর বাবা শুনতে পান কে যেন বাহির থেকে সজোরে লাথি মারছে এবং কি জানি বলছে। বাবা কিছুটা ঘুমেছিলেন, তাই তিনি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার সেই লাথির শব্দ এবং এইবার আগের থেকেও জোরে। বাবা তখন বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন যে বাইরে ওই ডাক্তার দাঁড়িয়ে আছে। তখন বাবা জিজ্ঞেস করলেন, দরজায় লাথি মারছেন কেন? বললেই তো খুলে দিতাম। তখন ডাক্তার সাহেব বলেন, একবার পিছন ফিরে দেখ। তখন বাবা পেছনে ফিরে দেখেন 2টি দানব আকৃতির মানুষ। তাদের চেহারা মানুষের মতোই ছিল এবং শরীরে অনেক লোম এবং সাদা চোখ বাবারা। বাবা দেখতে পান ওই 2টি দানব আকৃতির প্রাণী বা যাই বলেন না কেন, ওই ডাক্তারের ঘরটি বাবার চোখের সামনে থেকে শূন্যে তুলে পাশের নদীতে ফেলে দেয় এবং বাবা আর ডাক্তার সাহেব খুব ভয় পান এটা দেখে। বাবা ভাবতে থাকেন আজই মনে হয় তার শেষ দিন। বাবা মনে মনে আল্লাহকে স্মরণ করতে থাকেন এবং কিছুক্ষণের মধ্যেই পাশের একটি মসজিদ থেকে ফজরের আজান ভেসে আসে বাবার কানে। বাবা দেখতে পান ওই 2টি প্রাণী বাতাসে মিলিয়ে গেছে এবং তিনি শুনতে পান শুধু একটি আওয়াজ, বেঁচে গেলি। বাবা কিছুটা সুস্থ অনুভব করেন এবং নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে বাবা কখনো আর রাতে দেরি করেননি। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে
আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন bhutkotha@radiofurti.fm। আমি বরিশালে থাকি, সবসময় আপনার ঘটনা শুনি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে অ্যাম্বুলেন্স ড্রাইভার এবং ট্রাক ড্রাইভারদের ঘটনাগুলো। একদিন আমার একটা কাজ এলো, যশোরের এক টাইলস কোম্পানির মালিকের কিছু জিনিস দ্রুত সেখানে পৌঁছে দিতে হবে। জিনিসগুলো খুব দামি ছিল, তবে কি জিনিস সেগুলো আমি দেখিনি। ঢাকায় তার লোকেরা সেই জিনিসপত্র ভালোভাবে প্যাকেজিং করে আমার ট্রাকে উঠিয়ে দিয়েছিল। আমার আর দেখার সুযোগ হয়নি, তবে বারবার বলে দিয়েছিল যে দামি জিনিস আমি যেন খুব যত্নে নিয়ে যাই। আমাকে সেই জিনিসগুলো নিয়ে ঢাকা থেকে যশোরে যেতে হবে। হঠাৎ আমাকে ঝিনাইদহ হাইওয়ে দিয়ে সেখানে পৌঁছাতে হবে। তারা সবকিছু উঠিয়ে দিয়ে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে রাখলো। আমি ট্রাকে ওঠার আগে ইঞ্জিন, টায়ার এবং অন্যান্য জিনিসগুলো ঠিকঠাক মতো চেক করে নিলাম, যাতে মাঝ রাস্তায় আবার কোনো বিপদে না পড়তে হয়। সেখান থেকে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আল্লাহর নাম নিয়ে ট্রাকে উঠে পড়ি আর রওনা দিয়ে দিই যশোরের উদ্দেশ্যে, সেই ঝিনাইদহ হাইওয়ে ধরে। ঝিনাইদহ হাইওয়ে সম্পর্কে মাঝে সাঝে টুকিটাকি ভৌতিক কথা শুনেছি, কিন্তু কখনো নিজের চোখে কিছু দেখিনি, তাই তেমন ভয় লাগতো না। আমি ট্রাক নিয়ে যশোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। চলতে চলতে এক সময় শহরের আলোগুলো বিদায় নিয়ে নেয়। প্রতিদিনের মতো আশপাশে আরো গাড়ি, বাইক এবং ট্রাক চলাচল করছিল। আমি চলতে চলতে ঢাকার শহর পেছনে ফেলে আসি। যার জিনিসপত্র পৌঁছে দিচ্ছিলাম সে বলেছিল সাবধানতার সাথে যত তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছানো যায় পৌঁছাতে, কারণ জিনিসগুলো তার জন্য খুবই মূল্যবান। চলতে চলতে আমি কিছুটা পথ পার হয়ে গেলে ট্রাকটা রাস্তার এক পাশে দাঁড় করালাম। সেখানে একটা হোটেল ছিল, খুব ছোট্ট একটা হোটেল। ভাবলাম একটু চা খেয়ে নেই, তাহলে শরীরটা ভালো লাগবে। ট্রাক এমন জায়গায় দাঁড় করিয়েছিলাম যেখানে জাম লাগার কোনো সুযোগ ছিল না। ওই হোটেলের এক পাশে ট্রাক পার্ক করার মতো বেশ খানিকটা জায়গা ছিল, সেখানে রেখেছিলাম। তারপর হোটেলের বাইরে বিছানো চেয়ারে গিয়ে বসলাম। সেখানে আগে থেকেই আরো কিছু ট্রাক ড্রাইভার উপস্থিত ছিল, তারাও চা খাচ্ছিল। আমি নিজের জন্য একটা চায়ের অর্ডার দিলাম। 2 মিনিটের মধ্যেই আমার চাটা দেওয়া হলো। আমার বয়সী একজন আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন ভাই? আমি বললাম, এই তো একটু যশোরের দিকে যাব। সে আবার জিজ্ঞাসা করলো, কি মাল নিয়ে যাচ্ছেন? আমি বললাম, একটা টাইলস কোম্পানিওয়ালার দামি কিছু জিনিসপত্র আর কি। ইতিমধ্যে পাশের একজন বয়স্ক লোক চা খেতে খেতে বলল, আমি ট্রাক চালাচ্ছি 45 বছর হলো। তুমি যেখানে যাচ্ছ একটু সাবধানে যেও। মাঝে মাঝে কিছু এমন রাস্তা পার করতে হয় যেখানে কিছু জিনিস চোখে দেখা না গেলে উপস্থিত থাকে। আর এই ঝিনাইদহের হাইওয়ের কথা তো কম বেশি হয়তো জানো। যদিও আমি আজ পর্যন্ত তেমন কিছু দেখিনি, তাই লোকটার কথাকে ঠাট্টা হিসেবে নিলাম। তবে লোকটা যেহেতু বয়সে আমার চাইতে অনেক বড় ছিল, তাই তার সম্মানার্থে আর কোনো কথা বললাম না, শুধু হাসূচক মাথা নাড়লাম। যেহেতু আমাকে দ্রুত সে জিনিসপত্র পৌঁছে দিতে হবে, তাই চাটা শেষ করে উঠে পড়লাম। আমার কাছে তাদের সাথে গল্প করার মতো যথেষ্ট সময় ছিল না, তাই টাকাটা পরিশোধ করে ট্রাকের দিকে হাঁটা ধরলাম। পেছন থেকে ওই বয়স্ক লোকটা উঁচু গলায় আবার বলল, বাবা সাবধানে আল্লাহর নাম নিয়ে যাও। আমি শুধু হাত উঁচু করে হ্যাঁ বলে দিলাম। তারপর ট্রাক নিয়ে আবার গন্তব্যের দিকে রওনা হয়ে গেলাম। একটা কথা বলে রাখি, সেই সময়টা ছিল রোজার ঈদের 2-3 দিন পর, 2002-এর ঘটনা। ঈদের ছুটিতে সরকারি অফিসার থেকে নিয়ে শুরু করে রিক্সা চালক সবাই গ্রামে গিয়েছে ছুটি কাটাতে। সেই সময়টা তো এমনিতেই চোর ডাকাতের ভয় বেশি থাকে, আর ঢাকা শহরের অর্ধেকের বেশি ফাঁকা হয়ে যায়। ব্যস্ত রাস্তাগুলোতে আর তেমন গাড়ি ঘোড়া চোখে পড়ে না। আমি এবার চলতে চলতে একদম একা হয়ে গেলাম। যদিও ঢাকা ছেড়ে আসার সময় কয়েকটা গাড়ি চোখে পড়ছিল, কিন্তু এখন একদম রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছিল। সময়টা ছিল রাত প্রায় 9টা। তবে ঢাকা থেকে এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র গাড়ি ঘোড়ার সংখ্যা একদম কমে শূন্য হয়ে গিয়েছিল। আমার গাড়িটাই শুধু হাইওয়েতে একা চলছিল। চলতে চলতে এক পর্যায়ে আমি রাস্তার একদম মাঝে একটা জিনিস দেখতে পাই। জিনিসটা একদম রাস্তার মাঝ বরাবর হওয়ার কারণে আমার গাড়ির সামনের দিকে একটু কষ্ট হয়ে যাচ্ছিল। এমনও করতে পারছিলাম না যে পাশ কাটিয়ে চলে যাব। তাই এবার আমি গাড়ি থেকে নিচে নামলাম। চারপাশে একদম নির্জন ছিল, শুধু বাতাসের শো শো শব্দ শুনছিলাম। যে জিনিসটা আমি গাড়ির সামনে দেখেছিলাম সেটা আসলে যে কি তার কিছুই বুঝতে পারছিলাম না। এরকম জিনিস আমি আগে কখনো দেখিনি, তাই সেটা কেমন দেখা যায় বা কি সেটা বলতে পারবো না। যাই হোক, সেই জিনিসটা খুব বড় ছিল, আর আমি সেটা সরানোর জন্য গাড়ি থেকে সামনে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমার ঠিক পেছনে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শুনে সাথে সাথে পেছনে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল ছিল। তারপর আমি আবার সামনে তাকালাম। তাকাতেই দেখলাম সেই জিনিস, যেটা আমার থেকে প্রায় 15-20 ফুট দূরে ছিল, সেটা আর নেই। সেটা একটা কালো কিছু ছিল। ওই জিনিসটা একদম উধাও হয়ে গিয়েছিল। রাস্তায় তখন আমি ছাড়া আর কেউ ছিল না। জিনিসটা খুব বড় ছিল। কোনো আওয়াজ ছাড়া কিভাবে উধাও হয়ে গেল তা আমি টেরও পেলাম না। ভয়াবহ অবস্থা দেখে আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল। আমি আর এদিক ওদিক না তাকিয়ে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলাম। তারপর আগের চাইতে আরো বেশি বাড়িয়ে ট্রাক চালাতে শুরু করলাম।
চালাতে চালাতে সামান্য কিছু সময় পর দেখলাম সামনে একটা মহিলা এলোমেলো চুলে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আমার ট্রাকটা যতই মহিলার সামনে যাচ্ছিল, মহিলা হাত উঠিয়ে আমাকে থামতে বলছিল। প্রথমে আমার মনে হলো যে ট্রাক থামিয়ে জিজ্ঞাসা করে সে কোথায় যাবে, কিন্তু পর মুহূর্তে মনে হলো যে এই জনমানব শূন্য রাস্তায় মহিলার জন্য ট্রাক থামিয়ে কথা বলাটা আমার একটা উচিত হবে না। এই মনে করে আমি ট্রাক আরো দ্রুত গতিতে চালাতে চালাতে মহিলাকে অতিক্রম করে ফেললাম। ট্রাকের আয়নার দিকে তাকিয়ে দেখলাম মহিলাটা এখন আমার ট্রাকের পেছনে রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়ে ট্রাকের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখে এক বিভৎস চমক ছিল। আমি তাড়াতাড়ি নিজের নজর সরিয়ে নিলাম। কিছুটা পথ আরো সামনে এগোলে আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। তো আমার ট্রাকের পেছন থেকে মনে হচ্ছিল যেন কেউ আমার ট্রাকে রাখা জিনিসপত্রগুলোর মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছে। আমি তখন জিনিসটাকে এড়িয়ে গেলাম, কিন্তু ওই আওয়াজটা ধীরে ধীরে ক্রমশ বাড়ছিল। তাই আমাকে বাধ্য হয়ে ট্রাক থামিয়ে নিচে নামতে হলো, কারণ ট্রাকের মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো খুব দামি। কিছু হয়ে গেলে আবার বিপদ হয়ে যাবে। আমি ট্রাকের দরজা খুলে জিনিসপত্রগুলো ভালোভাবে দেখছিলাম, সব ঠিকঠাক ছিল। তবে একটি জিনিস আমার একটু অদ্ভুত লাগলো। জিনিসগুলোর একদম মাঝখানে একটা ব্যাগ পড়েছিল, ছোট্ট কাপড়ের ব্যাগ। আমি দরজা লাগিয়ে আবার ড্রাইভিং সিটের দিকে চলে যাচ্ছিলাম, আর মনে হলো ট্রাকের সামনের আয়নাতে কোনো একটা ছায়া পড়েছে। এগিয়ে গেলাম, কিন্তু তখন আর ছায়াটা দেখা যাচ্ছিল না। আমার মন মানসিকতা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছিল। আমি তাড়াতাড়ি ড্রাইভিং সিটে বসে ট্রাক চালাতে শুরু করলাম। আমি পুরোপুরি অন্যমনস্ক হয়ে বসেছিলাম। কিছুক্ষণ ট্রাক চালানোর পর আমার মনে হলো রাস্তা শেষ হয়ে গেছে। সে সময়টা একদম শীতের সময় ছিল না, কিন্তু রাস্তা কুয়াশা ভরে গেল। সেটা কুয়াশা ছিল নাকি ধোঁয়া বুঝতে পারছিলাম না, কিন্তু রাস্তা একদম ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেল। আমি কিছু দেখতে পারছিলাম না, সামনে রাস্তা আছে কিনা তা দেখার জন্য আমি ট্রাকটা নিয়ে নিচে নামলাম, কারণ ধোঁয়া বা কুয়াশা এতটা বেশি ছিল যে সামান্য কিছু দেখা যাচ্ছিল না। নেমে যখন ওই ধোঁয়ার দিকে যেতে শুরু করলাম, তখন সেই ধোঁয়ার মাঝখান থেকে একটা বাচ্চার হাসি ভেসে এলো। হেডলাইটের আলো সেই ধোঁয়ার মধ্যে পড়ছিল, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। এমন সময় আমার মনে হলো ট্রাকের পিছন থেকে কেউ উঁকি মেরে আমাকে দেখছে। আমি একটু সাহস জাগিয়ে সাথে সাথে ট্রাকের পিছনে গেলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। এবার আমি সামনে চলে এলাম। ড্রাইভিং সিটের কাছাকাছি এসে দেখলাম ট্রাকের সামনের বড় আয়নায় একটা বাচ্চার হাতের ছাপ, ধুলোবালির মতো একটা বাচ্চা হাতের ছাপ। তাও আবার জানালার বাহির দিক থেকে নয়, বরং ভেতরের দিক থেকে। হঠাৎ কোনো বাচ্চা ড্রাইভিং থেকে অথবা ড্রাইভিং সিটের পাশে বসে জানালায় হাত দিয়েছে এমন মনে হচ্ছিল। এটা দেখে আমার পিলে চমকে উঠল, কারণ প্রথমে আমি ওই ধোঁয়ার মধ্য থেকে একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পেয়েছিলাম, আবার এখন এটা বাচ্চার হাতের ছাপ। আমি নিজেকে বলে সান্ত্বনা দিলাম যে হয়তো হাতের ছাপটা আমারই, কিন্তু আমার হাত তো একটা বাচ্চার তুলনায় খুব বড়, কিছুতেই ওই হাতের ছাপ আমার হতে পারে না। কিন্তু নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম। তারপর কোন রকম গাড়িতে বসে চালাতে শুরু করলাম। অল্প একটু চালিয়ে যখন ওই ধোঁয়াশার ভিতরে ঢুকলাম, তখন আমার মনে হলো গাড়ির এক পাশ থেকে আরেক পাশে একটা ছায়ামূর্তি দৌড়াদৌড়ি করছে। আবার কখনো আমার গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে, কখনো গাড়ির পেছনে চলে যাচ্ছি। আমি আবছা আবছা ওই ছায়ামূর্তিটা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ আমার মনে হলো সামনের ধোঁয়ার মধ্য থেকে একজন লোক আর্তনাদ করছে। যদিও তার আওয়াজটা খুব ঘিরে আসছিল, কিন্তু আমি অনুভব করতে পারলাম। ট্রাক থামিয়ে আমি আবার নিচে নামি, আর ওই ধোঁয়ার মধ্যে তাকিয়ে উঁচু গলায় বলি, কে ওখানে? আপনার কি সাহায্যের প্রয়োজন? যদিও আমার মনে ভয় লাগছিল, কিন্তু ধোঁয়ার কারণে আমি ভাবলাম যে আমারও হতে পারে কোনো মানুষের ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো কোনো গাড়ি না দেখে তাকে আঘাত করে ফেলেছে। আমি হয়তো এগিয়ে গেলে তার উপকার হবে, এজন্য নেমে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম। যদিও আমার খুব ভয় লাগছিল, তখন আমি ওই ধোঁয়ার মাঝখানে একটা মানুষের আকৃতি দেখলাম। তার উচ্চতা অনেক বেশি ছিল, আর সে আমার ট্রাকের দিকে এগিয়ে আসছিল। যখন সে এগিয়ে আসছিল, তখন আমি দেখলাম তার সিনাটা একদম অদ্ভুত। আমার এমন মনে হচ্ছিল যে কোনো শক্তিশালী মানুষ তার দুই হাতের ডেনা ধরে সামনের দিকে চাপ দিয়েছে, তাই তার বুকটা চেপে গিয়েছে। হাত পা গুলো খুব লম্বা ছিল। ওই জিনিসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল, প্রতিটি পদক্ষেপে যেন মাটি কেঁপে উঠছিল, বাতাস থমকে গিয়েছিল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসা সেই অবয়বটা আর মানুষ নয়, সেটা আমি তখন পুরোপুরি বুঝে গিয়েছিলাম। যত কাছে আসছিল ততই তার বিকৃত মুখ, শূন্য চোখ আর ভাঙাচোরা শরীরের ভয়াল চেহারা স্পষ্ট হয়ে উঠছিল। গা ছমছমে ঠান্ডা একটা হাওয়া আমার শরীরের প্রতিটি লোমকূপ দাঁড় করিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার বুকের উপর চেপে বসে আছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ভয়ে আমি পেছন দিকে দৌড়াতে চাইলাম, কিন্তু পা যেন মাটির সঙ্গে একেবারে লেগে গেছে। নড়াচড়া করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলাম বারবার। হঠাৎ মনে পড়লো আয়াতুল কুরসি। সেই মুহূর্তে আর কিছু মাথায় আসছিল না। আমি গলার সব জোর দিয়ে ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। প্রথমে কণ্ঠ কাঁপছিল, শব্দ বের হচ্ছিল না ঠিকঠাক, কিন্তু যত পড়ছিলাম ততই যেন শরীরে শক্তি ফিরে পাচ্ছিলাম। কিছুক্ষণের মধ্যেই পা নড়ে উঠলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে ট্রাকের দিকে দৌড় দিলাম। ট্রাকটা ছিল আমার থেকে প্রায় 5-6 ফুট দূরে। বুক ধুকপুক করতে করতে আমি ছুটে গেলাম, কিন্তু সামনে গিয়ে দেখি ট্রাক অস্বাভাবিকভাবে দুলছে, যেন কেউ ভিতর থেকে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। সেই দোলনিতে ট্রাকের দরজা একবার খুলে যাচ্ছে, একবার বন্ধ হচ্ছে।
বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। তবুও সাহস করে চালকের সিটে বসে স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট হচ্ছিল না। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল। মনে হলো কিছু একটা খুব কাছেই আছে। ঠিক তখনই এক বিকট শব্দে ট্রাকের ছাদে টোকা পড়ল। একটা না, দুটো না, একটার পর একটা, যেন কেউ পাথর দিয়ে আঘাত করছে। আমি শিউরে উঠলাম। সামনে তাকিয়ে দেখি সেই কালো অবয়বটা এবার একেবারে ট্রাকের গায়ে এসে দাঁড়িয়েছে। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলাম। চোখ ফেরাতেই দেখি জিনিসটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। কিন্তু পর মুহূর্তেই চোখ গেল ট্রাকের বাম দিকের কাছে। সেখানে ধীরে ধীরে গঠিত হচ্ছে এক নারীর মুখ। চুলগুলো এলোমেলো, চোখ দুটো যেন কোনো গভীর অভিশাপ বহন করছে। ভয়ে আমি চোখ ফিরিয়ে নিলাম। তারপরে শুনতে পেলাম কানে আসা ফিস ফিস কণ্ঠস্বর, এরকম অদ্ভুত ভাষায়, যেটা আমি আগে কখনো শুনিনি। সেই ভাষায় একাধিক কণ্ঠে কিছু একটা আলোচনা চলছিল, কিন্তু একটিও শব্দ আমি বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল এ কোনো মানুষের কণ্ঠ নয়। হঠাৎ ট্রাকের দরজায় হালকা কড়া নাড়ার শব্দ। আমি চমকে তাকালাম, কেউ নেই, কিন্তু সেই নারীর মুখটা জানালায় এখন স্পষ্ট, আরো স্পষ্ট হয়ে উঠছে। চোখ দুটো এবার এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখে। আমার দম বন্ধ হয়ে আসছিল, গলা শুকিয়ে কাঠ। সেই মুহূর্তে ট্রাকের দোলনি হঠাৎ বন্ধ হয়ে গেল, আর আমি শেষবারের মতো স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। আল্লাহর অশেষ রহমতে এবার ট্রাক স্টার্ট হয়ে গেল। আমি গাড়ি চালাতে শুরু করলাম। রাস্তা একদম ফাঁকা, শুধু হেডলাইটের আলোয় ধুলো ধোয়ার মাঝে সামনে পথ দেখা যাচ্ছিল। হঠাৎ করে রেডিওটা চালু হয়ে গেল। আমি নিজে তো অন করিনি। রেডিওতে অদ্ভুত এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো। তুমি আমাকে ছেড়ে এসেছো কেন? আমাকে নিয়ে যাও। এই কথা শুনে আমার যেন রুহ কেঁপে উঠল। ভয় আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমি এখন কোন রকম এই জায়গাটা থেকে বের হতে চাচ্ছিলাম, কিন্তু কোনো মতেই পারছিলাম না। হঠাৎ ওই একই কথাগুলো বারবার রিপিট হতে থাকলো। আমি খুব ভয় পাচ্ছিলাম। এর মধ্যে আরো বেশি ভয় লাগলো একটা বিষয় খেয়াল করে। আমি খেয়াল করলাম হাইওয়ের ওপরে একটা সাইনবোর্ড। কোনো লাইট, কোনো টোল স্টেশন বা অন্য কোনো ধরনের কোনো দিক নির্দেশনা বা কিছুই ছিল না। এটা দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গেলাম, কারণ একটা হাইওয়ে কিভাবে এরকম হতে পারে? কতবার তো এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কিন্তু এমন অন্ধকার জনমানবহীন পরিবেশ কোনোদিন দেখিনি। হঠাৎই চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যেতে লাগলো, যেন কেউ একগাদা সাদা ছাই ধোঁয়া হাইওয়ের ওপর ফেলে দিয়েছে। সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্রেক কষে ট্রাক থামাতে গেলাম, কিন্তু গাড়ি থামছে না। স্টিয়ারিং যেন জমে গেছে। আমার হাত কাজ করছিল না। গাড়িটা নিজে থেকেই চলতে লাগলো একটা অলৌকিক নিয়ন্ত্রণে। মুখ ধরফর করছিল। আল্লাহ আল্লাহ করতে লাগলাম, কিন্তু কোনো আওয়াজ বাইরে বের হচ্ছিল না। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে সাহায্য চাইলাম, কিন্তু কোথাও কেউ নেই। পুরো এলাকা নীরব, এমনকি নিজের গাড়ির আওয়াজ ছাড়া অন্য কোনো শব্দ নেই। হঠাৎ একটা হাই এপিসোড কানে ফাটানো শব্দ, কানের পর্দা ফেটে যেতে চাইল। মাথা ধরছিল, কপাল ঘেমে একেবারে ভিজে গেছে। এমন সময় ট্রাকের সামনে ধোয়ার ভেতর হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা গেল। সেটা হেঁটে আসছে, কিন্তু মানুষ নয়, 4 পায়ে চলছে। তার মাথার অংশটা অস্বাভাবিক বড়, চোখ দুটি লালচে, আর মুখটা যেন পুড়ে যাওয়া মাংসের মতো বিকৃত। গাড়ি থামাতে পারিনি, ধাক্কা লাগবে ভেবে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু ধাক্কা লাগেনি। গাড়ি যেন নিজ থেকে তাকে পাশ কাটিয়ে চলে গেল। চোখ খুলে দেখি সাইড মিররে বসে আছে সেই জিনিসটা। একটা বানরের মতো দেখতে, কিন্তু মানুষের মতো বিকৃত চেহারা। সেটা আমার দিকে তাকিয়ে মুখটা ধীরে ধীরে সামনে আনছে, একদম আমার মুখ বরাবর। আমার শরীর জমে গেল। সেই চেহারাটা আমি আজীবন ভুলতে পারবো না। তার চোখ দুটি কালো গর্তের মতো, মুখে দাঁত নেই, কিন্তু গলার ভেতর থেকে এক অদ্ভুত গড়গড়ের শব্দ বের হচ্ছিল। সে হাত বাড়িয়ে জানালার ভেতর ঢুকে আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। আমি সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এমনই একরকম প্যারালাইজড অবস্থায় ছিলাম। হঠাৎই ট্রাক প্রচন্ড ঝাঁকুনি খেলো। আমি চোখ বন্ধ করলাম, জ্ঞান হারিয়ে ফেললাম কিনা বুঝতে পারিনি। একসময় বুঝলাম আমি ট্রাকের ভেতরে নেই, আমি যেন হাওয়ায় ভেসে যাচ্ছি। চোখ খুলে দেখি ঘোর অন্ধকার, নিচে অজস্র হাত ছড়িয়ে আছে। সবাই আমাকে ডাকছে, কিন্তু কারো মুখ নেই। সবাই ছায়া, কেবল কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। তুমি আমাদের এলাকা পার হয়েছ, ফিরে যাওয়ার পথ নেই। এই কথাটা বারবার শোনা যাচ্ছিল। আমি ভয়ে দম আটকে যাচ্ছিল। দৌড়াতে লাগলাম, কিন্তু পথ নেই, শুধু অন্ধকার আর অজানা চেহারার ছায়া। হঠাৎ আমার চোখ খুলে গেল। দেখি আমি ট্রাকের সিটে বসা, বুকের উপর তীব্র ব্যথা। জানালার বাইরে তাকালাম। সকাল হয়েছে, কিন্তু গাড়ির বাইরে এখনো কুয়াশার মতো কিছু একটা ছিল। আর ট্রাকের সামনের আয়নার উপরে ঠিক সেই বানর চেহারার ছায়াটা আবার বসে আছে, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আমি সিট বেল্ট খুলে নিচে নামতে চাইলাম, কিন্তু পা কাঁপছে। যেভাবে পারি দরজা খুলে নেমে এলাম। মালামালগুলো ঠিক হয়ে আছে কিনা দেখতে দরজার পেছনে গেলাম। দেখলাম লাল রঙের একটা কাপড়ের ব্যাগ নেই, অথচ আমি স্পষ্ট মনে করতে পারছি আমি সেটি রাখছিলাম। হঠাৎ মনে পড়লো সেই ব্যাগের ভেতরে একটা পুরনো পুতুল ছিল, যে আমার বাচ্চা মেয়ের স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম, কিন্তু সে তো অনেক আগেই মারা গেছে। আমি পেছনে ফিরে জানালার দিকে তাকালাম, দেখে চমকে উঠলাম। জানালায় মহিলার মুখের ছাপ, আর সামনের আয়নায় একটা বাচ্চার হাতের ছাপ। ঠান্ডা ঘাম শরীর দিয়ে ঝরছিল। আমি ছুটে গিয়ে দোকানের মালিককে ডাকতে চাইলাম,
কিন্তু আমি যে কাউকে ডেকে দেখাবো সেই সুযোগই পেলাম না। চোখের সামনে সবকিছু মিলে গেল অদ্ভুত এক ধোঁয়ার মধ্যে। এতটাই বাস্তব ছিল সবকিছু যে এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যদি সেই জানালায় মুখের ছাপ আর সামনের আয়নায় ছোট্ট হাতের ছাপ না দেখতাম, তাহলে হয়তো আমিও ভাবতাম সবটা ক্লান্ত মস্তিষ্কের কল্পনা। কিন্তু প্রশ্নটা এখনো ঘুরছে মনে, সেই ছাপগুলো তাহলে কোথা থেকে এলো? যদি কাউকে বলি, বিশ্বাস তো করবে না, উল্টো বলবে কাজ ফাঁকি দিয়ে গাল গল্প বানিয়ে বলছি। কিন্তু আমি জানি আমি যা দেখেছি তা নিছক কল্পনা নয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল ঠিক 7টা, অথচ এই রাস্তাটা তো কখনোই এতটা সময় নেয় না। ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ছাপগুলো আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বুঝে গেলাম আমি যা দেখেছি তা কল্পনা নয়, সত্যি কিছু একটা ঘটেছে। আর একটা ব্যাপার খেয়াল করলাম, রাতের ভেতর আমি কখনো কল রিসিভ করিনি, অথচ মালিক বলছেন বারবার ফোন দিয়েছেন। ঘড়ি দেখলাম সকাল 7টা, অথচ রাত 10টা-11টায় আমি রওনা দিয়েছিলাম। পরজোর 6 ঘন্টার পথ। এত দেরি হলো কিভাবে? সেই দিন আমার সাথে যা ঘটেছিল তা মিথ্যা ছিল না। যাই হোক, এরপর থেকে আমি ঝিনাইদহ সেই হাইওয়ে এড়িয়ে চলার চেষ্টা করি, বিশেষ করে রাতের সময়। আর শুধু তাই নয়, বরং প্রায় সময় নিজের শরীর বন্ধ রাখার চেষ্টা করি। সেদিনের ঘটনা ভোলার মতো ছিল না, হয়তো আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই মুহূর্তগুলো আমার স্পষ্টভাবেই মনে থাকবে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি সামির আনসারি বলছিলাম। এখন যে ঘটনা আমি শেয়ার করব সেটা আমার আজকের এপিসোডের শেষ ঘটনা। আর এটা ঘটেছিল আমার ভার্সিটি লাইফের একটা ফ্রেন্ডের সাথে। মূলত সেই ফ্রেন্ডের ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল। তা আমার সেই ফ্রেন্ডের নাম ছিল রায়হান। সে, তার ছোট বোন এবং তার বাবা মাকে নিয়েই তাদের ফ্যামিলি ছিল। তো তার ছোট বোনের নাম ছিল শান্তা, যদি এটা তার ছদ্ম নাম, কারণ রায়হান আমাকে তার নামটা বলতে বারণ করেছিল। তো রায়হান বলে ওদের দেশের বাড়িতে যখন 20-25 বছর আগে ওরা থাকতো, তখন ওর দাদা মৃত্যু শয্যায় অবস্থায় রায়হানের চাচা এবং বাবাকে, মানে আমার 2জন সন্তানই ছিল না রায়হানের দাদার, তো এই রায়হানের চাচা এবং বাবাকে ওদের সম্পত্তি বুঝায় দেয় এবং বলে যে দেখো, তোমরা 2 ভাই আমার 2 সন্তান, তো তোমাদের যে সম্পত্তিটা আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি এবং এটাতে দলিল বা কাগজপত্র যেভাবেই আছে, এটা কিন্তু তোমরা কখনোই এই জায়গা যে কোনো একজন বিক্রি করে চলে যেতে পারবা না। এক হলে 2জনকে এই জায়গা বিক্রি করে চলে যেতে হবে, আর না হলে একজন থাকবে, একজন জায়গা বিক্রি করে চলে যাবা, এটা সম্ভব হবে না। এবং সেই দলিল এটা এভাবেই লেখা আছে। তো রায়হানের বাবা চাচারা বলে ওনার আব্বাকে, রায়হান দাদাকে বলে যে বাবা, আপনি এগুলো নিয়ে ভাববেন না, কারণ আমরা 2 ভাই সবসময় একসাথেই থাকবো, আমরা কোনো বেচা বিক্রি করবো না এই জায়গা। যাই হোক, এর কয়েকদিনের মাথায় রায়হানের দাদা মারা যায়। তো ওনারা 2 ভাই, মানে রায়হানের চাচা এবং বাবা, আলাদা আলাদা বাড়িতে পাশাপাশি একসাথেই বসবাস করতেন। তো রায়হানের চাচি একটু অন্যরকম ছিল। তিনি কখনোই মানে চাইতেন না যে ওনার হাজবেন্ড, মানে রায়হানের চাচা, ওনার ভাইয়ের সাথে একসাথে থাকতো। ওনাদের ছোট একটা মেয়ে ছিল। তো যখন এই ঘটনাটা ঘটে সেটা 20-25 বছর আগে, আর তখন রায়হান ক্লাস 5-6-এ পড়ে, আর তো ছোট বোন তখন 1-2 বছর বয়স। আর রায়হানের চাচা যে ছোট একটা মেয়ে ছিল, এটা ওর বয়স 3-4 বছর। তো রায়হানের চাচি প্রায় সময় ফোর্স করতো ওনার হাজবেন্ডকে যে দেখো, এখানে থাকো না, এর চেয়ে এটা তো গ্রামের সাইডের এলাকা, তুমি জায়গাটা বিক্রি করো, বিক্রি করে আমার বাবার বাড়ির এখানে ভালো জমি আছে, ওখানে আমরা কম দামে ভালো জমি পাবো, ভালো বাড়ি করতে পারবো, এখানে চলে যাবো, চলো। তো রায়হানের চাচা কখন এটা রাজি হতো না, এবং রায়হানের চাচি নাকি প্রায় সময় রায়হানের বাবাকে ফোর্স করতো যে আপনি আপনার ভাইকে বোঝান এখানে আর কয়দিন থাকবে, এই গ্রাম সাইড এরিয়াতে আমার যে ছোট মেয়ে আছে ওকে বড় করতে পারবো। তো রায়হানের বাবাও খুব রাগ করতো এটা নিয়ে, বলতো যে দেখো, এটা আমাদের 2 ভাইয়ের ব্যাপার, এটা নিয়ে তুমি নাক গলাবা না। তো যাই হোক, বেশ কিছুদিন পর মানে রায়হানের চাচা একবার রোড অ্যাক্সিডেন্ট করে এবং তারপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং তখন রায়হানের চাচি আরো জোরালো ভাবে
রায়হানের বাবাকে বলে যে দেখেন আপনার ভাই অসুস্থ হয়ে গেছে, এই গ্রামে আশেপাশে কোথাও ডাক্তার পাওয়া যাবে না, আপনাদের জায়গাটা যে জায়গায় আছে এখানে আসলে ডাক্তার পাওয়া যাবে না, আমার বাবার বাড়ি সদরে, এখানে আমরা ভালো চিকিৎসাও করতে পারবো, আর ওর যেহেতু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, চলাচল করতে পারছে না, তো ওখানে যদি একটা জায়গা নেই আর যদি একটা বাড়ি করি এখানে, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। আপনার জায়গাটা ইচ্ছা করলে এক হলে আমার হাজবেন্ড নামে লিখেটা আমাদেরটা দিয়ে দেন, আর হলে আপনার সম্পূর্ণ জায়গা বিক্রি করে ফেলেন। তো রায়হানের বাবা বলে দেখো এই জায়গা কখনোই ভাগাভাগি করা যাবে না, বিক্রি করলে সবাইকে একসাথে করতে হবে, কিন্তু আমি আমার এই জায়গা বিক্রি করতে পারবো না, যদি সম্ভব হয় আমার ভাই শহরে গিয়ে ট্রিটমেন্ট করে আবার এখানে এসে থাকবে। কয়েক মাস পর রায়হানের চাচা মারা যায় এবং রায়হানের চাচি বেশ ভেঙে পড়ে এবং রায়হানের চাচির দিকে তাকায়। রায়হানের বাবা বলে দেখো যেহেতু আমার ভাই মারাই গেছে, তোমারও তো টাকার পয়সার প্রয়োজন, ঠিক আছে এক কাজ করে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিই, তুমি এগুলো দিয়ে মানে এগুলো নেই, তুমি সংসার চালাও, আর তোমার মেয়েটা বড় হচ্ছে, আমি ওর দেখভাল করবো। তো রায়হানের চাচি আবারও মানে খুব খারাপ ভাবে বলে যে দেখেন আপনার ভাই তো মরছে এই গ্রামে থেকে, এখন আমাদের এখানে মারেন না, অ্যাটলিস্ট আপনার জায়গাটা বিক্রি করে আমাদের জায়গা বসায় দেন। কিন্তু রায়হান বাবা ওই জায়গায় অনড় ছিল, উনি কখনোই বিক্রি করার ব্যাপারে ছিল না। তো রায়হানের চাচির বাবার বাড়িতে ওনার মা নাকি, মানে রায়হানের চাচির আম্মা নাকি প্রায় সময় তাবিজ করতো, এটা রায়হানের মায়ের কাছ থেকে রায়হান শুনেছিল। তো রায়হানের বাবা একটা সময় সিদ্ধান্ত নেয় যে উনি আসলে গ্রাম ছেড়ে উনি শহরের দিকে চলে যাবে, যেহেতু ওনার ছেলে মেয়েরা বড় হচ্ছিল। তো রায়হানের বাবা এরকম সিদ্ধান্ত যখন নেয়, তখন রায়হানের চাচি মনে করেছে হ্যাঁ এখন হয়তো রায়হান জায়গা বিক্রি করে দিবে, কিন্তু রায়হানের বাবা জায়গাটা বিক্রি করে না, উনি অলরেডি শহরে চলে যায়। তো শহরে যাওয়ার আগ মুহূর্তে রায়হানের চাচি রায়হানের বাবাকে আবার রিকোয়েস্ট করে, ভাই আপনি তো চলেই যাবেন, জায়গাটা পারলে বিক্রি করে দেন, আর না হলে আমরা খুব অসহায় যাবো, এখানে অসহায় হয়ে যাবো, এখানে থাকাটা আমাদের খুব সমস্যা হয়ে যাবে, এবং আমরা তো অসহায়, আমরা কি করব, আমি আর আমার মেয়েই তো আছি। অনেক বোঝায় কিন্তু কোনো লাভ হয় না। রায়হানের বাবা বলে যে ঠিক আছে আমি শহরে যাই, আমি চিন্তা করি তারপর আমি জানাবো। তারপর রায়হানরা ঢাকার দিকে এসে পড়ে এবং রায়হানের চাচি প্রায় সময় যোগাযোগ করে বলতো বা ঢাকায় আসতো, বলতো যে ভাই টাকাটা বিক্রি করেন, কিন্তু তাতে রাজি হয় না। তো একবার রায়হানের চাচি অনেক খাবার দাবার নিয়ে আসে গ্রাম থেকে, মানে সেবার ওই একই অবস্থা, মানে রায়হানের বাবাকে মানে খুশি করার জন্য ফল আনে গ্রামের থেকে, শাকসবজি নিয়ে আসে এবং বলে যে ভাইজান এগুলো আপনার জন্য আনছি, খাওয়া দাওয়া করবেন। অনেক কথা উদ্দেশ্য একটাই যে ঘুরে ফিরে ওই জায়গাটা বিক্রি করতে হবে। এখন রায়হানের বাবা বলে যে ঠিক আছে আপনি যান দেশের বাড়িতে, আমি দেখি জানাবো। ওই চাচির যাওয়ার পর থেকেই রায়হানের যে বোন ছিল শান্তা, ও নাকি মানে কেমন জানি হয়ে গিয়েছিল, মানে চাচি কিছু খাবার এনেছিল, শান্তাকে দিয়েছিল, শান্তা খেয়েছে, ওটা মানে মিষ্টি জাতীয় কোনো খাবার এনেছিল। তারপর থেকে রায়হানের মা দেখে যে ওনার মেয়ে কেমন জানি হয়ে গিয়েছে, মানে আস্তে আস্তে দেখছে, এটা খেয়াল করছে রায়হানের মা, দেখছে যে ওনার মেয়ে খাওয়া দাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নাই, ভাত খেয়ে দিলে ঠিক মতো খায় না। তখন রায়হানের বোনের বয়স প্রায় 4-5 বছর, আর রায়হানের তো তখন 14-15 বছর বয়স হবে। তো রায়হানের মোটামুটি তখন বুঝ আছে, রায়হান আমাকে প্রায় সময় অসুস্থ হয়ে থাকতো এবং তার খাওয়ার প্রতি একটা অনীহা ছিল। এবং এই ঘটনাটা ঘটেছিল যখন ওদের বাসায় ওদের চাচি শেষবারের মতো আসে এবং বেশ খাওয়া নিয়ে এসেছিল ওর বোনের জন্য এবং জোর করে খাওয়াইছিল। তো রায়হানের মা যখন এই সমস্যাগুলো দেখতো, তখন রায়হানের বাবাকে বলে যে দেখো তোমার মেয়েকে ভাবি যখন খাওয়া এগুলো দিল, তারপর থেকেই দেখো বেশ কয়েকদিন হয়ে গেলো তোমার মেয়ে কেমন যেন একটা আচার আচরণ, মেজাজটা কেমন খিটখিট হয়ে গেছে, ও খেতে চায় না, ও আগের থেকে শুকায় গেছে। তো রায়হানের বাবা এগুলো বিশ্বাস করে না, বলে যে দেখো ভাবি
কি আনছে বা কি খাওয়া দিছে, তো সমস্যা কি হয়েছে? তো রায়হানের মা বলে, দেখো আমি যতটুকু জানি ভাবির বাসার মানে ওনাদের যে মায়ের সাইড আছে ওরা তো ওনাকে তাবিজ না করে, এখন সেই জায়গা সম্পত্তি নিয়ে এই সমস্যাটা করতেছে নাকি, তুমি একটু দেখো। তো রায়হানের বাবা এরকম খুব একটা গুরুত্ব দেয় না। তো মাসের পর মাস যখন এরকম ওনার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে বা অসুস্থ দিকে চলে যাচ্ছিল, তখন রায়হানের বাবা একজন ভালো আলেমের কাছে যায় এবং সে আলেমকে পুরোটা ঘটনা খুলে বলে। তা আলেম বলে যে দেখেন, হয়তো কিছু তাবিজ ডোনা করছে, কিন্তু কে করছে এটা হয়তো আপনারা ভালোভাবে জানেন, তো এটা আমি আর নিজে থেকে বলবো না। তো আপনারা চেষ্টা করেন যে তার মাধ্যমেই এই তাবিজটার বান খোলানোর জন্য, কারণ এটা যে কবিরাজকে দিয়ে এই তাবিজটা করা হয়েছে, আমি বুঝতে পারছি যে সেই লোকটা সুবিধার না, খুব খারাপ ভাবেই তাবিজটা করা হয়েছে। এর জন্য আমি আলেম, আমি নিজেও এটা বানটা খুলতে পারতেছি না, এবং যদি সম্ভব হয় দ্রুত আপনার মেয়ের এই সমস্যাটা মানে এই বানটা যে তাবিজটি করছে এটা একটু ছুটানোর ব্যবস্থা করেন। এরপরে রায়হান বলে যে ওর বাবা নাকি বেশ কয়েকটা আলেম হুজুরকে দেখিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম হুজুর এবং আলেমরা একই কথা বলে যে যেটা তাবিজ করছে তাকে বুঝান, তার মাধ্যমে এই তাবিজটা খোলান বা বানটা খোলান। তো রায়হানের বোন আস্তে আস্তে যখন এরকম মানে অসুস্থ হয়ে যাচ্ছিল, তো একটা হুজুর নাকি বলেছিল যে দেখেন, এমন হতে পারে যে হ্যাঁ আমি ওকে একটা পানি পড়া দিচ্ছি, ও কিছুদিনের জন্য হয়তো সুস্থ হবে, তো আপনার এর মধ্যেই দেখেন যে আপনারা যাকে সন্দেহ করছেন যে তাবিজ করছে তাকে বোঝানোর চেষ্টা করেন যাতে তাবিজটা খুলে ফেলা হয়। তো সে সময় রায়হানের মা রায়হানের বাবাকে বলে, দেখো অনেক তো হয়েছে, তোমার মেয়ে বা তোমার সন্তান তো আগে, তোমার জায়গা সম্পত্তি পরে, তুমি জায়গা সম্পত্তি বিক্রি করে দাও। তো রায়হানের বাবা একটু চিন্তায় পড়ে যায়, বলে পৈতৃক সম্পত্তি গ্রামে একটাই আছে, এখন ভাবিকে বলে কোনোভাবে এটা সমাধান করা যায় নাকি, তাবিজটা বা বানটা করা যায় নাকি। তো রায়হানের বাবা এবং মা রায়হানের বোন এবং রায়হানকে নিয়ে একবার গ্রামে যায় এবং সেই ওনার মানে রায়হানের চাচিকে ডাকে, অনেক বুঝায় বলে যে বা আপনি কিরকম মানে আপনি জানা মতে কি এখানে তাবিজ করে, মানে ঘুরায়, মানে অনেকভাবে ঘুরায়, অনেকে বুঝায় যে আসলে কি আপনি তাবিজটা করছেন, করলে ওর বানটা খুলে দেন। এতে ওর চাচি অনেক রেগে যায় এবং প্রায় অপমান করে পারলে বাসা থেকে তাড়ায় দেয়, এমন একটা অবস্থা। তো এটাতে রায়হানের বাবা আরো মানে টেনশনে পড়ে যায়, এখন কি করবে রায়হানের বোনকে নিয়ে। কিন্তু যে হুজুরগুলো দেখিয়েছিল ওটা ঠিকই বলেছিল তাবিজ করা হয়েছে এবং কোনো খাওয়ার মাধ্যমে তাবিজ হয়েছিল, সেটা খাওয়াই দিয়েছিল তাবিজ হয়েছে। যাই হোক, আস্তে আস্তে রায়হানের বোনও বড় হচ্ছে, কিন্তু ও আগের থেকে ওর কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু ওই হুজুর পানি পড়া দিয়েছিল এটা খেলে হয়তো কিছুদিন মানে ঠিক হতো। এখন রায়হানের বোনের বয়স প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে, যেহেতু এটা ঘটনাটা ঘটেছে অনেক আগেই, 8-10 বছর বয়স যখন রায়হানের বোনের হয়ে যায়, তখন সে আগে তো চুপচাপ ছিল, এখন আরো চুপচাপ হয়ে গেছে এবং কিছুটা শরীর স্বাস্থ্য মানে খাওয়া দাওয়ার প্রতি আগে থেকে একটু ওর রুচি আসলে, ও এখন মানে আগের মধ্যে কিটকিরা, মানে শরীরটা শুকনা একবারে, পারলে আগে যা খেত এখন খায়, কিন্তু ওই খাওয়াটা এরকম আগের মতো না, ওই একই অবস্থা প্রায় বলা যায়। তো রায়হান বলে যেটা দেখার পর ওর মা নাকি প্রায় কান্নাকাটি করতো, এবং যেহেতু কয়েকবার ওরা চেষ্টা করেছিল চাচিকে বোঝানোর জন্য, কিন্তু চাচি কিছুই বুঝে নাই। তো কোন একটা সময় রায়হানের বাবা চাচিকে ফোন দেয়, যখন মেয়েকে দেখে অবস্থা, তখন চাচিকে ফোন দিয়ে বলে যে ভাবি আপনি আসেন, আমি আমার জমি বিক্রি করে দিব, তবে একটা শর্ত আছে। তো তখন চাচি বলে যে ঠিক আছে, আমি আসতেছি, শহরে আসতেছি তোমাদের বাড়িতে। তখন রায়হানের যে বোন, তখন তোর 8-10 বছর বয়স, সে নাকি যেদিন চাচি আসবে তার আসার আগের দিন একটা খারাপ স্বপ্ন দেখে যে ওর চাচি যখন গ্রাম থেকে শহরে আসছিল, তখন উনি যে বাসটায় আসে সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে এবং চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়।
তো তখন রায়হানের বোন এটা ওর বাবা মাকে বলে যে আমি এরকম চাচিকে দেখছি, যে চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন রায়হানের বাবা মা বলে যে এগুলো বাজে স্বপ্ন দেখছো মা, এগুলা খারাপ কথা। তো যাই হোক, তার 2-1 দিনের মধ্যে যখন চাচি আসে, চাচিকে সুস্থ অবস্থায় চাচি বাসায় আসে, তখন রায়হানের বাবা বলে যে ভাবি দেখেন, আমি আমার সম্পত্তি বিক্রি করে দিব, আপনাদের ভাগ্য বুঝাই দিব, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমার মেয়েকে তাবিজ করছেন আমি জানি, এই তাবিজের বানটা আপনি খুলেন, নাহলে ও আর সুস্থ হবে না। তো রায়হানের চাচি বলে যে দেখো, আমি কোনো তাবিজ করি নাই, আর আগে জমি বিক্রি করো, তারপরে দেখা যাবে কি হয়। তখন রায়হানের মা এবং রায়হানের বাবার একটু সন্দেহ লাগে, যেহেতু ওনার মানে রায়হানের চাচি বলেছে যে আগে জমি বিক্রি করো তারপর দেখা যাবে। তখন ওনারা যেটা করে যে বলে আচ্ছা ঠিক আছে, আমরা জমি বিক্রির ব্যাপারে আগাচ্ছি, আপনি বাড়ি যান, আপনাকে যা বললাম একটু মাথায় রাখেন। উনি যেদিন বাড়ি যাবে ঠিকই উনি যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে, এবং ওনার যে অবস্থা হয় সে মুহূর্তে ওনাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ওনার সন্তান মেয়ে আসার পর ও কান্নাকাটি। তো রায়হানের বাবা ওনার মেয়েকে মাথায় হাত বুলে বলে দেখো মা, যা হওয়ার হয়েছে, আমরা তো আছে, টেনশন করো না, তোমার মা সুস্থ হয়ে যাবে, অনেক সান্ত্বনা দেয়। তখন এমন একটা অবস্থা দাঁড়ায় যে রায়হানের মা একদিক দিয়ে ভয় ছিল যে এক্সিডেন্ট করছে, আল্লাহ না করুক, যদি খারাপ কিছু হয়ে যায়, যদি মারাই যায়, তাহলে সেক্ষেত্রে তো ওনার মেয়ে আর কখনো সুস্থ হবে না। আবার এদিক দিয়ে রায়হানের বাবাও চিন্তা করতেছে যে না, কষ্ট লাগে রায়হানের বাবার যে আসলে একা মেয়েটা পড়ে থাকবে, বাবা মানে ওনার ভাতিজির জন্য কষ্ট লাগে যে বাবাটা মারা গেছে ছোটবেলায়, এই মাটা যদি কিছু হয় তাহলে তো ভাতিজিটা একা পড়ে থাকবে। তো তখন রায়হানের মা, ওনার কিছু করার থাকে না, উনি ওনার ভাবিকে মানে রায়হানের চাচিকে কয়েকদিন সেবা শুশ্রূষা করে। একটা পর্যায়ে রায়হানের চাচি মানে কিছুটা উনি মনে হয় গিলটি, উনি মানে রায়হানের মা বলে যে কিছুটা মনে হয় গিলটি ফিল করে, এই জন্য একদিন অসুস্থ অবস্থায়, হসপিটালে থাকা অবস্থায় একদিন রায়হানের চাচি উনি রায়হানের মাকে ডেকে বলে হসপিটালের মধ্যে, দেখো আমি আসলে ভুল করছিলাম, আমি অনেক বিষয়ে অহংকার করছি, আর মোট কথা হচ্ছে আসলে আমি একটা কবিরাজ দিয়ে, গ্রামের কবিরাজ দিয়ে, আমার বাড়ির এখানে একটা কবিরাজ থাকে, কবিরাজকে দিয়ে তোমার মেয়েকে তাবিজ করছিলাম, মানে জাদুটোনা করছিলাম। এখন আমার তো অবস্থা ভালো না, হয়তো আমি বাঁচি না মরি তা কিছু বলা যায় না, যদি সম্ভব হয় তোমরা দ্রুত একটা ঠিকানা দেয়, বলে এই কবিরাজের কাছে যাও এবং আমার কথা বলবা, এবং কবিরাজকে বললেই হবে কবিরাজ তোমার মেয়ের জাদুটোনা যা বা যে তাবিজ করে সেটা উনি ঠুটা দিবে, আমার কথা বললেই হবে। এদিকে রায়হানের বাবা এবং রায়হান ওরা নাকি এরকম বাড়িতে যায় এবং ওই কবিরাজকে খুঁজে ডিটেলস বলে, এবং কবিরাজ সঙ্গে সঙ্গে এরকম তাবিজটা বা বানটা খুলে দেয়, এবং সে কবিরাজ বলে যে এটা তো অনেক আগে তাবিজটা করা হয়েছিল, এতদিন পর কেন বান খুলতেছেন? তখন রায়হানের বাবা জিজ্ঞেস করে এটা কখন করা হয়েছিল? পরে কবিরাজ ডিটেলস বলে যে উনি তো এরকম সম্পত্তির লোভে এরকম কাজটা করছিল, আমাকে অনেক আগে করতে বলছিল, আজকে হয়তো উনি পারমিশন দিয়েছে দেখে আমি আজকে এটা বানটা খুললাম। যাই হোক, যখনই বান খুলে রায়হানের বাবা এবং রায়হান যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তখন ওনারা যাত্রাপথে শুনে যে রায়হানের চাচি মারা গিয়েছে, এবং রায়হান আমাকে এটা বলে যে ভাই এটা আমার একটা কেমন মানে ঘটনা, আমার এটা ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা না, কিন্তু এই যে তাবিজ টোনা যে হয়ে খারাপ কিছু ঘটতে পারে, আমি আমার নিজের মনকে দেখে এটা দেখেছি। এবং রায়হান বলে যে এই ঘটনা ঘটার পর থেকে ঠিক মাসখানেক পর থেকে আমার বোন আগে থেকে সম্পূর্ণ চেঞ্জ, ওর যেরকম শরীর ভেঙে গিয়েছিল বা সেরকম শরীর খারাপ থাকতো, সম্পূর্ণ সে এখন সুস্থ, এবং সে আল্লাহ দিলে পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এটা একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অনন্যা বলছি। ধন্যবাদ আমাকে সিলেক্ট করার জন্য। চলুন সরাসরি গল্পে চলে যাওয়া যাক।
রাজবাড়ী জেলার একটি গ্রামের নাম ছিল শালিকাপুর। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো দোতলার বাড়িতে থাকতেন আব্দুল কাদের এবং তার স্ত্রী রওশন। তারা এবং তাদের একমাত্র ছেলে সোহেল। সোহেলের বিয়ে হয়েছিল পাশের গ্রামে এক সুন্দরী মেয়ে নীলার সঙ্গে। বিয়ের পর প্রথম কয়েক মাস সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু ধীরে ধীরে নীলা তার শাশুড়ি রওশন আরার সঙ্গে নানান বিষয় নিয়ে ঝগড়া শুরু করেন। রওশন আরা ছিলেন কঠোর স্বভাবের মানুষ। তিনি সংসারের সব কাজ নিজের নিয়মে করতে চাইতেন। অন্যদিকে নীলা চেয়েছিল বাড়ির সবকিছু তার নিয়ন্ত্রণে থাকুক। একদিন রাতে নীলা নিজের সব ঘরে বসে ফিস ফিস করে বলল, যতদিন এই বৃদ্ধা বেঁচে আছে ততদিন এই বাড়িতে আমার শান্তি নেই। এরপর সে গ্রামের বাইরে এক রহস্যময় বৃদ্ধর কাছে যেতে শুরু করলেন। লোকজন বলতো বৃদ্ধ নাকি অন্ধকার বিদ্যা ও কালো জাদু জানে। গ্রামের কেউ তার কাছে যেত না। এক বর্ষা রাতে নীলা গোপনে সেই বিদ্যার কুঁড়ে ঘরে গেল। চারিদিকে ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যা তার দিকে তাকিয়ে বলল, তুমি কি চাও? নীলা নিচু স্বরে বলল, আমি চাই আমার শাশুড়ি এই পৃথিবী থেকে চলে যাক। বিদ্যার চোখে অদ্ভুত ঝিলিক দেখা গেল। এই কাজের মূল্য অনেক, পরে আফসোস করবে না তো? না, আমি যা চাই তা চাই। বৃদ্ধা তাকে একটি কাপড়ে মোড়ানো পুতুল, কিছু কালো সুতা এবং অদ্ভুত গুঁড়া দিল। এগুলো গোপনে তার ব্যবহারের জিনিসের কাছে রেখে দিও। সেদিন রাতেই নীলা বাড়ি ফিরে সব নির্দেশ পালন করলেন। কয়েকদিন পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। রওশন আরা মাঝরাতে ঘুম ভেঙে দেখতেন দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। সাদা কাপড়ে ঢাকা লম্বা এক ছায়ামূর্তি। তিনি চিৎকার করে উঠলেন। তিনি চিৎকার করে ওঠার পরে মূর্তিটি মিলিয়ে যেত। তারপর বাড়িতে বিভিন্ন জায়গায় থেকে কান্নার শব্দ আসতে লাগলো। রান্নাঘরে বাসন নিজে নিজে পড়ে যেত। উঠানের মুরগিগুলো হঠাৎ মারা যেতে লাগলো। রওশন আরার শরীরও খারাপ হতে শুরু করলো। ডাক্তার দেখিয়ে কোনো কারণ পাওয়া গেল না। এক রাতে তিনি সোহেলকে বললেন, বাবা, এই বাড়িতে কিছু অশুভ আছে। আমি প্রতিদিন একটা কালো ছায়া দেখি। সোহেল বিশ্বাস করল না, কিন্তু পরের দিন ভোরে সে নিজেই অদ্ভুত কিছু দেখল। উঠানে দাঁড়িয়ে থাকা একটি কালো অবয়ব কয়েক সেকেন্ডের জন্য তার দিকে তাকিয়েছিল, তারপর হাওয়ার মতন অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে পুরো পরিবার আতঙ্কে দিন কাটাতে লাগলো। এক রাতে প্রবল বৃষ্টির মধ্যে রওশন আরার হঠাৎ অবস্থা খারাপ হয়ে গেল। তিনি বিছানায় শুয়ে বারবার বলছিলেন, ওই ছায়াটা আছে, ও আমাকে ডাকছে। তারপর তিনি অজ্ঞান হয়ে গেলেন। গ্রামের লোকজন এসে কুরআন তিলাওয়াত শুরু করলেন। তখন হঠাৎ ঘরের এক কোণা থেকে একটি পুরনো কাপড়ের পুতুল পাওয়া গেল। পুতুলটির গলায় কালো সুতা বাঁধা ছিল এবং তাতে রওশন আরার চুল জড়িয়েছিল। সবাই অবাক হয়ে গেল। তদন্ত করতে গিয়ে জানা গেল পুতুলটি নীলাই লুকিয়ে রেখেছে। সোহেল ক্ষুব্ধ হয়ে নীলাকে জিজ্ঞাসা করলো, এগুলো তুমি করেছো? প্রথমে অস্বীকার করলেও পরে নীলা সব স্বীকার করলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম, এমন হবে ভাবিনি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেই রাত থেকেই নীলার জীবন বদলে গেল। সে মাঝরাতে ঘুম থেকে উঠে চিৎকার করত, বলতো ঘরের কোণে কালো ছায়া দাঁড়িয়ে আছে। আয়নায় নিজের পিছনে অদ্ভুত মুখ দেখতে পেত। একদিন গভীর রাতে
তার চিৎকার সবাই শুতে এলো। নীলা কাঁপতে কাঁপতে বলল, ওই বিদ্যা আছে, বলছে আমি তোকে দেখেছিলাম, কিন্তু ঘরে আর কাউকে দেখা গেল না। এরপর প্রতি রাতে সে একই ভয়ানক দৃশ্য দেখতে লাগলো। তার চোখের নিচে কালো দাগ পড়ে গেল, সে দুর্বল হয়ে পড়ল। অবশেষে একদিন নীলা গ্রাম ছেড়ে চলে গেল। বাড়িতে আবার শান্তি ফিরে আসে। রওশন আরা ধীরে ধীরে সুস্থ হতে লাগে। কিন্তু গ্রামের মানুষ এখনো বলে বর্ষার গভীর রাতে সেই পরিত্যক্ত কুড়ে ঘরের দিকে এক নারীর কান্নার শব্দ ভেসে আসে। অনেকে দাবি করে তারা নীলার মতন দেখতে একটি ছায়ামূর্তিকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে। আর সেই ছায়া নাকি ফিসফিস করে বলে, অন্যের ক্ষতি চাইতে গিয়ে আমি নিজের জীবনটা অন্ধকারে হারিয়ে ফেলেছি। নীলা গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর প্রায় 6 মাস কেটে গেল। শালিখাপুর গ্রাম আবার সবকিছু স্বাভাবিক হয়ে উঠল। সোহেল তার মাকে নিয়ে শান্তিতে বসবাস করতে লাগলো। গ্রামের মানুষ ধীরে ধীরে সেই ভয়ঙ্কর ঘটনার কথা ভুলতে শুরু করলো। কিন্তু এক বর্ষার রাতে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। সোহেল রাত প্রায় 12টার দিকে বাড়ির দরজার জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পেল, ঠক ঠক ঠক। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। সোহেল দরজা খুলে হতবাক হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে নীলা। তার চেহারা আগের মতন নেই, মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে গভীর কালো দাগ, ভেজা কাপড়ে শরীরের সঙ্গে লিপটে আছে। তাকে দেখে মনে হচ্ছে বহুদিন ঘুমোয়নি। রওশন আরা দূর থেকে দেখে ভয়ে কেঁপে উঠল। নীলা কাঁপতে কাঁপতে বলল, আমাকে বাঁচান, আমি বড় ভুল করেছি। সোহেল প্রথমে তাকে ভিতরে নিতে চাইল না, কিন্তু নীলার অবস্থা দেখে শেষ পর্যন্ত ঘরে ঢুকতে দিল। ঘরে ঢোকার পর নীলা যা বলল তা শুনে সবার শরীর ঠান্ডা হয়ে গেল। সে জানালো সেদিন যে সেই রহস্যময় বিদ্যার কাছ থেকে কালো জাদুর জিনিস নিয়ে এসেছে, সেদিন বিদ্যা তাকে একটি কথা বলেছিল, যদি কাজ অসম্পূর্ণ থাকে বা ফিরে আসে তাহলে অন্ধকার তোমার কাছেই ফিরে আসবে। নীলা ভেবেছিল বিদ্যা শুধু ভয় দেখাচ্ছে, কিন্তু গ্রাম ছাড়ার পর থেকে সে প্রতি রাত একই দুঃস্বপ্ন দেখতে শুরু করলো। স্বপ্নে সে একটি অন্ধকার ঘরে আটকা পড়ে যায়। সেখানে একটি বিদ্যা দাঁড়িয়ে থাকে, আর তার পিছনে অসংখ্য কালো ছায়া। প্রতিবার বিদ্যাটা একই কথা বলতো, তুমি অন্যের ক্ষতি করতে চেয়েছিলে, এখন তোমার বিচার হবে। এক রাতে নীলা ঘুম ভেঙে দেখে স্বপ্নে সেই বিদ্যা তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। এরপর থেকে সে আর একা থাকতে পারত না। সেদিন যেখানে যেত মনে হতো কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যেত। রাতে জানালার কাছে অদ্ভুত আওয়াজ শোনা যেত। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটল তার ফিরে আসার আগের রাতে। সে একটি ভাড়া বাড়িতে ছিল। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখে ঘরের চার কোণে 4টি কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু জ্বলন্ত চোখ। তার মাঝখানে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধা ধীরে ধীরে বলল, সময় শেষ। নীলা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে প্রতিবেশী তাকে মেঝেতে পড়ে থাকতে দেখে। এরপর ভয়ে সে আবার শালিখাপুরে ফিরে আসে। কিন্তু সেদিন রাতেই বাড়িতে আরো অদ্ভুত কিছু ঘটল। রওশন আরা ফজরের আগে কোরআন তিলাওয়াত করছিল। হঠাৎ বাড়ির পিছনের দিক থেকে প্রচন্ড ঝড়ের শব্দ উঠল। মনে হচ্ছিল কেউ বাড়িটিকে
বাড়ি থেকে ঘিরে ঘুরছে। এরপর একটি বিকট আওয়াজ হলো। সবাই দৌড়ে বাহিরে বেরিয়ে দেখলো উঠানে পুরনো আম গাছে একটি বিশাল ডাল ভেঙে পড়েছে। কিন্তু আশ্চর্য বিষয়, মাটিতে কাদার উপর অসংখ্য পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেন অনেক মানুষ হেঁটে গেছে। কিন্তু ছাপগুলো এসে শেষ হয়েছে বাড়ির মাঝখানে, তারপর আর নেই, যেন সবাই হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। সেই রাতের পর কি হয়েছিল তা গ্রামের কেউ নিশ্চিতভাবে বলতে পারে না, কারণ এরপর নীলা কয়েকদিনের জন্য হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আর যখন সে ফিরে আসে তখন তার মুখে শুধু একটি কথাই ছিল, অন্ধকারকে ডাকা সহজ, কিন্তু তাকে বিদায় করা সবচেয়ে কঠিন। তারপর সে আর কখনো সেই রাতগুলোর কথা কাউকে বলেনি। ধন্যবাদ রাসেল ভাই।